হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারের লেকচার নাম্বার 6-এ। আজকে হচ্ছে আমাদের লেকচার টপিক তাপমাত্রা ও চাপের সাথে গ্যাসের ঘনত্বের সম্পর্ক। এই রিলেটেড থিওরি আমরা হচ্ছে ক্লিয়ার করবো, প্লাস হচ্ছে রিলেটেড কিছু ম্যাথও করবো, প্লাস হচ্ছে কি আমরা কিছু অ্যাডভান্স ম্যাথ প্র্যাকটিস করব। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 6। এর আগে হচ্ছে আমরা 5টি লেকচার কমপ্লিট করেছি, যেখানে হচ্ছে আমরা বয়েল, চার্লস, হচ্ছে চাপীয় সূত্র, আদর্শ গ্যাস সমীকরণ, এই টপিকগুলো কমপ্লিট করে এসেছিলাম, প্লাস হচ্ছে গিয়ে রিলেটেড বেসিক ম্যাথ কমপ্লিট করে এসেছিলাম। আর আমরা লেকচার 5 কিন্তু বেসিক ম্যাথ বলা যায় না, একদম হচ্ছে গিয়ে তোমাদের বোর্ড প্লাস হচ্ছে একাডেমিক যত ধরনের অ্যাডমিশন টেস্ট রিলেটেড কোশ্চেন হচ্ছে আমরা সলভ করেছি। তো আজকের হচ্ছে ক্লাসটা মেনলি হচ্ছে আমাদের ছোটো একটা টপিক কমপ্লিট করে অ্যাডভান্স কিছু ম্যাথ প্র্যাকটিস করা, যেগুলো হচ্ছে মানে আমাদের হচ্ছে কি খুব ভালো হচ্ছে উচ্চতর প্রিপারেশনের জন্য আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে। এবং হচ্ছে কি এই কোয়েশনগুলো সলভ করার জন্য আমাদের বেশ ভালো রকমের চিন্তা ভাবনা করতে হয়, ঠিক আছে। তো আর এই লেকচারের মাধ্যমে আমাদের পার্ট 1, যেটা আমরা শুরুতেই বলছিলাম, এই চ্যাপ্টারটাকে আমরা মেজর 4টা পার্টে ভাগ করেছিলাম। প্রথম পার্টটা ছিল বয়েল, চার্লস ও চাপীয় সূত্র এবং হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, ঠিক আছে। তো এই পার্টটুকু হচ্ছে আজকে আমরা কমপ্লিট হয়ে যাবে। আমাদের নেক্সট লেকচার মানে হচ্ছে লেকচার নাম্বার 7 থেকে আমরা গ্যাস গতিতত্ত্ব স্টার্ট করব, ঠিক আছে। তাহলে চলো আজকে আমরা হচ্ছে গিয়ে টপিকটা শুরু করে দিই। তো শুরুতে আমরা হচ্ছে গিয়ে জাস্ট ছোটো একটা হচ্ছে গিয়ে ব্যাপার পড়বো। দেখো এখানে কি বলছে যে তাপমাত্রা ও চাপের সাথে গ্যাসের ঘনত্বের সম্পর্ক। তো আমরা হচ্ছে গিয়ে আদর্শ গ্যাস সমীকরণটা তো অলরেডি পড়ে আসছি, যে পিবি ইকুয়াল এন আর টি। তো এনটাকে যদি আমি ভেঙে ডাব্লিউ বাই এম লিখি, ডাব্লিউ বাই এম আর টি। এখন ধরো তোমার হচ্ছে কোনো একটা গ্যাস পাত্র আছে, একটা নির্দিষ্ট পদার্থ প্রবেশ করানো নির্দিষ্ট পর, ঠিক আছে। এখন আমি চিন্তা করলাম যে এই গ্যাস পাত্রটাকে আমি অন্য একটা গ্যাস পাত্রে কনভার্ট করবো, মানে হচ্ছে যে এখানে যে পরিমাণ গ্যাস আছে সেম পরিমাণ গ্যাসকেই আমি জাস্ট অন্য একটা পাত্রে নেব, ঠিক আছে। পাত্রটা ছোটো হইতে পারে বা বড় হইতে পারে। দেখো আমি যেহেতু এখানে শিফট করতেছি, আমি কিন্তু শুরুতে একটা শর্ত দিয়ে দিছি যে এখানে যে আমরা শিফট করতেছি, এই শিফটটা আমরা করতেছি হচ্ছে গিয়ে কি সেম গ্যাস সেম পরিমাণ, ঠিক আছে। পরিমাণটা হচ্ছে মূল সংখ্যা, আর কি মূল সংখ্যা হিসেবে সেম পরিমাণ। এন ইকুয়াল সেম মানে আমাদের হচ্ছে কি মূল সংখ্যা সেম মানে হচ্ছে কি তুমি বলতে পারো ওয়েটও সেম, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে পরিমাণটাও সেম, যেহেতু মূল সংখ্যা সেম লিখছি তাহলে তো এখানে হয়ে গেল। আর সেম গ্যাসে আর কি, সেম গ্যাস বলতে হচ্ছে আমি বোঝাচ্ছি যে এই পাত্রে যদি প্রথম পাত্রে যদি অক্সিজেন থাকে তাহলে দ্বিতীয় পাত্রেও কি অক্সিজেনই। তো জাস্ট শিফট করছি আর কি, জাস্ট যেহেতু শিফট করছি তাহলে তো ওখানে গ্যাস বদল হওয়ার কোনো চান্স নেই, পরিমাণও হচ্ছে বদল হওয়ার কোনো চান্স নেই। তো আমরা যদি হচ্ছে গিয়ে এই সূত্র থেকে এখন একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা কি পাই দেখো, যে বিটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে এই ডাব্লিউ বাই বি, ঠিক আছে। এটা আসলে 9-10 আমরা একটা সূত্র পড়ছিলাম, ঘনত্ব ইকাল হচ্ছে তোমার ভর বাই আয়তন, ঠিক আছে। তাহলে ডাব্লিউ হচ্ছে ভর, আর আমরা ভলিউমটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে আমরা পাবো হচ্ছে ভর বাই আয়তন, যেটাকে আমরা বলতেছি কি ডেনসিটি। আর এমটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা পাবো পিএম ইকুয়াল ডিআরটি, ঠিক আছে। তাহলে দেখো এটা কিন্তু নতুন কোনো সূত্র না, জাস্ট পিবি ইকুয়াল এনআরটি সূত্র থেকে আমরা একটা নতুন সূত্র পেয়েছি যে পিএম ইকুয়াল ডিআরটি। যখন হচ্ছে তোমার গ্যাসের ডেনসিটি দেওয়া থাকবে, ঠিক আছে, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করবো। তাহলে এই সূত্রটাও তোমরা হচ্ছে একদম টোটালি মুখস্থ রাখতে পারো। তাহলে এটা হচ্ছে তোমরা মুখস্থ রেখে দাও। এখন ঘটনা হচ্ছে গিয়ে আমরা যদি এই কাজটা করি, যে হচ্ছে গ্যাসের পরিমাণ সেম রেখে এবং হচ্ছে সেম গ্যাসকে এক পাত্র থেকে অন্য পাত্রে শিফট করি, তাহলে দেখো এই এম যেটা গ্যাসের যে আণবিক ভর সেটা তো চেঞ্জ হবে না, তাই না। তারপরে হচ্ছে গিয়ে তোমার গ্যাসের আণবিক ভর চেঞ্জ হচ্ছে না, আর আমরা তো এখানে হচ্ছে গিয়ে সেম পরিমাণ যেটা ওয়েট এটাকে তো আমরা হচ্ছে ডেন্সিটিতে কনভার্ট করেই ফেলছি। তো হচ্ছে গিয়ে আমাদের এম চেঞ্জ হবে না, কিন্তু ভলিউমটা কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। এটা দেখো একটা ছোটো পাত্র, এটা একটা বড় পাত্র, আমরা কিন্তু এই পাত্রটা থেকে আরও ছোটো পাত্রও নিতে পারতাম। মানে মেন কথা হচ্ছে এখানে ভলিউমের চেঞ্জ হবে। তো আমরা ডেন্সিটির চেঞ্জ কিন্তু দুইটা কারণে হতে পারে, একটা হচ্ছে তোমার বরের পরিমাণ চেঞ্জ করা, আর একটা হচ্ছে তোমার কি ভলিউমের পরিমাণ চেঞ্জ করা। তো আমরা যেহেতু শুরু থেকেই বলতেছি যে এখানে আমরা বর চেঞ্জ করতেছি না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমার ভলিউমটা চেঞ্জ হবে, যে কারণে এখানে আমরা দেখতে আছি যে হচ্ছে ভলিউম চেঞ্জ হচ্ছে। তো ভলিউম চেঞ্জ হচ্ছে মানে ডেন্সিটি চেঞ্জ হবে কিন্তু। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে এরকম একটা ফরম্যাট নিয়ে আসতে পারি যে পি ওয়ান ধরো এই পাত্রে যে গ্যাসটা ছিল সেখানে সে প্রেশার দিতেছিল পি1, এই পাত্রে হচ্ছে তোমার ডেন্সিটি ছিল ডি ওয়ান আর এই পাত্রের টেম্পারেচার ছিল টি1। তো আমি যখন এটাকে এই পাত্রে নিয়ে যাব তখন এই ব্যাপারগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। চেঞ্জ হবেই যে মাস্ট এরকম কোনো কথা না, ডেন্সিটি চেঞ্জ হবে মাস্ট, কারণ হচ্ছে তুমি কি ভলিউম যখনই চেঞ্জ করে ফেলছো ডেন্সিটি তো মাস্ট চেঞ্জ হবে। তো অন্য যে ব্যাপারগুলা টি2, ঠিক আছে।
প্রেশার যে মাস্ট চেঞ্জ হবে এটা নাও হতে পারে, তাপমাত্রা যে মাস্ট চেঞ্জ হবে এটা নাও হতে পারে। মানে হচ্ছে তুমি এরকম করতে পারো যে প্রেশারটা আমি ফিক্সডই রাখবো, তো সেই ক্ষেত্রে সবটুকু প্রভাব পড়বে কার উপর, তাপমাত্রার উপর। তুমি এরকমও করতে পারো যে হচ্ছে আমি তাপমাত্রাটা ফিক্সডই রাখবো, তো সেই ক্ষেত্রে সবটুকু প্রভাব পড়বে কার উপর, পি এর উপর। মানে হচ্ছে দুইটা থেকে একটা মাস্ট চেঞ্জ হবে, তবে দুইটাও একই সাথে চেঞ্জ হতে পারে। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে দুইটা যদি একসাথে চেঞ্জ হয় তাহলে আমরা এম তো চেঞ্জ হচ্ছে না এখানে দেখো, আর তো চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে আমরা পাবো এই পাশে হচ্ছে কি দুইটা ইকুয়েশন। তো আমি যদি একসাথে লিখে ফেলি তাহলে আমরা এরকম পাবো P1 বাই P2 সমান D1 T1 বাই হচ্ছে D2 T2। ঠিক আছে? তো আমরা আগে যে সূত্রগুলো পড়ছিলাম সব সময় হচ্ছে কি করতাম বলো তো, যে ওয়ান সিরিজগুলোকে এক পাশে রাখতাম। তাহলে আমরা এরকম লিখতে পারি P1 D1 T1 সমান হচ্ছে কি P2 বাই D2 T2। ঠিক আছে? তো আমরা হচ্ছে এই সূত্রটা সেম ওই যে P1 B1 বাই T1 সমান P2 B2 বাই T2 এই সূত্রের মতো। ঠিক আছে? সেম টু সেম, কিন্তু জাস্ট হচ্ছে এখানে ডেনসিটিটা আমরা কিন্তু ডেনসিটি যখন দেওয়া থাকবে আমরা কিন্তু ভলিউমেও কনভার্ট করতে পারি এই সূত্র থেকে। তবে এটা আর কি আমাদের যদি কখনো আসে এমসিকিউ এর জন্য আমরা যাতে এক লাইনে করে ফেলতে পারি, বা পিএম ইকুয়াল ডিআরটি এই সূত্রটা প্রয়োগ করার জন্য আমরা একসাথে মানে খুবই দ্রুত অঙ্কটা করে ফেলতে পারি, যে কারণে আমরা এই সূত্রগুলো মুখস্থ রাখবো। তো এই সূত্রগুলোর জন্য সেম হচ্ছে গিয়ে দু একটা ব্যাপার দেখো, যে আমরা যখন হচ্ছে গিয়ে P1 B1 বাই T1 সূত্রটা পড়ছিলাম আমরা বলছিলাম যখন তোমাকে হচ্ছে যেটা ফিক্সড থাকবে সেটা তুমি আঙুল দিয়ে রেখে দিবা। ঠিক আছে? তো এই ক্ষেত্রেও কিন্তু সেম তুমি হচ্ছে গিয়ে প্রয়োগ করতে পারো। ধরো তোমাকে বললো তাপমাত্রা স্থির, তাহলে আমি এখান থেকে টিটা রেখে দেবো, মানে এই পাশেও টি লিখবো না এই পাশেও টি লিখবো না, কারণ লিখলেও কাটাকাটি হয়ে যাবে। তাহলে P1 বাই D1 সমান P2 বাই D2, এটা জাস্ট আমরা এক লাইনে লিখে ফেলবো। তোমাকে যদি বলা হয় কখনো যে চাপ স্থির, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা পিটা লিখবো না, তো সেই ক্ষেত্রে D1 D2 D1 T1 সমান হচ্ছে গিয়ে কি D2 T2। ঠিক আছে? এরকমভাবে আমরা সূত্রটা প্রয়োগ করে ফেলবো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে, তাহলে চলো আমরা আর এই যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু দেখো যে অংশগুলা আমি আবার একটু হচ্ছে সামারি করে দিই। ধরো এই এম তো হচ্ছে গ্যাসের মানে গ্যাস যদি তুমি চেঞ্জ না করো, ধরো হাইড্রোজেন থেকে অক্সিজেন বা হচ্ছে অক্সিজেন থেকে নাইট্রোজেন এরকম যদি না করো তাহলে তো এম কখনো চেঞ্জ হবে না, আর তো চেঞ্জ হওয়ার কোয়েশনই আসে না। তাহলে এই চারটা ব্যাপারে কিন্তু চেঞ্জ হতে পারে, প্রেশার চেঞ্জ হতে পারে, ভলিউম চেঞ্জ হতে পারে, ডাব্লিউ চেঞ্জ হতে পারে, টি চেঞ্জ হতে পারে। ঠিক আছে? তো যেগুলো চেঞ্জ হতে পারে সেগুলোকে নিয়ে তুমি কিন্তু এই যে এরকম টাইপের একটা সূত্র বানিয়ে ফেলতে পারো, P1 B1 বাই P2 B2 W1 T1 বাই W2 T2। ঠিক আছে? তখন তোমাকে যখন হচ্ছে কি যেটা ফিক্সড থাকবে, ঠিক আছে, সেই অনুসারে হচ্ছে কি আমরা ইচ্ছা করলে ম্যাথগুলো করতে পারি। ঠিক আছে? তাহলে চলো আমরা হচ্ছে এখন এই টাইপের দু একটা ম্যাথে চলে যাই। তাহলে তোমাকে দেখো প্রথম যে কোয়েশ্চেনটা বলছে যে স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় বায়ুর ঘনত্ব হচ্ছে 1.29 কেজি পার মিটার কিউব। ঠিক আছে? 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং হচ্ছে 75 ইন্টু 10⁻⁻2 মিটার পারদচাপে বায়ুর ঘনত্ব তুলনা করো। ঠিক আছে? তাহলে বায়ুর ঘনত্ব তুলনা করতে বলছে, মানে শুরুতে তো আমরা দেখলাম যে একটা ডেনসিটি আছে যেটা হচ্ছে 1.29 কেজি পার মিটার কিউব। তো আমাকে ফাইনাল ডেনসিটি কত হবে, মানে অন্য একটা পরিবেশে আর কি যেতে বলছে। শুরুতে যে পরিবেশটা ছিল সেটা হচ্ছে স্বাভাবিক চাপ, তাপমাত্রাটা হচ্ছে স্বাভাবিক, আর ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে হচ্ছে পরে ফাইনালি হচ্ছে কি 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং একটা নির্দিষ্ট পারদ চাপ দেওয়া আছে যে এত পারদ চাপে তোমার ডেনসিটিটা কত হবে। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এখানে P1 যেহেতু সবগুলাই চেঞ্জ হচ্ছে তাহলে আমরা কি করব, P1 D1 T1 সমান হচ্ছে তোমার P2 D2 T2। তো এখান থেকে আমরা হচ্ছে D2টা শুধু বের করব, মানে খুবই সিম্পল ম্যাথ, জাস্ট D2টা তুমি বের করে ফেলো। তাহলে D2 সমান তুমি পাবা, যদি আমরা হচ্ছে কি সূত্র ফরম্যাটে লিখি তাহলে হচ্ছে কি P2 ইন্টু D1 T1 আর এই পাশে থাকবে তোমার P1 T2। ঠিক আছে? জাস্ট আমরা হচ্ছে এই ফরম্যাটে সাজিয়ে নিলাম। এখন তুমি জাস্ট মানগুলো বসিয়ে দাও। তাহলে P2 সমান কত বলছে বলো তো? P2 কিন্তু এখানে দেওয়া আছে যে হচ্ছে কি 75 ইন্টু 10⁻⁻2 মিটার পারদ চাপে। ঠিক আছে? মানে এই যে এই ভ্যালুটা এটা কিন্তু মিটার ইউনিটে দেওয়া আছে। তো উপরে কিন্তু একটা দেখো মানে নেগেটিভ সাইন, মানে হচ্ছে সংখ্যাটা অনেক ছোটো। তো তুমি ইচ্ছা করলে সেন্টিমিটার বা মিলিমিটার নিয়ে নিতে পারো, অথবা এরকমভাবেও রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো হচ্ছে গিয়ে এখানে আমাদের কনভার্টের কোনো মানে প্রয়োজন নেই, জাস্ট সংখ্যাটা একটু সুন্দর হওয়ার জন্য আর কি আমি কনভার্ট করতেছি। তুমি এটাকে যদি মিটার এককে বসাও তাহলে P1 যেটা এটা হচ্ছে মিটার এককে বসিয়ে দিবা, পারদ চাপ এত মিটার পারদ চাপ। তো আমি এটাকে হচ্ছে কি ধরো মিলিমিটার যদি নিয়ে নিই 75 ইন্টু 10⁻⁻2 ইন্টু 1000, তাহলে তুমি 750 মিলিমিটার। ঠিক আছে? তাহলে হচ্ছে P2 যেটা এটা হচ্ছে 750 মিলিমিটার। এটা কিন্তু চেঞ্জ করার প্রয়োজন ছিল না, জাস্ট হচ্ছে সংখ্যাটাকে চেঞ্জ করার জন্য আমি চেঞ্জ করলাম।
আর শুরুতে যে ডেন্সিটিটা ছিল D1, এটা হচ্ছে 1.29 কেজি পার মিটার কিউব। তো এটাকে আমি হচ্ছে আর চেঞ্জ করবো না, ঠিক আছে। 1.29 আমি জাস্ট ডিজিটটা বসাইছি, মানে আমি এই ইউনিটটা ইউজ করতেছি, কেজি পার মিটার কিউব ইউনিটটা ইউজ করতেছি। তো আমাদের ফাইনালি যে হচ্ছে গিয়ে কি অ্যান্সারটা আসবে D2 এর, এটা আসলে সেম ইউনিটেই আসবে, যেহেতু আমি ইউনিট কেজি পার মিটার কিউব বসাচ্ছি। তো ফাইনালি আমাদের ইউনিটটা সেটাই থাকবে। T1 যেটা, এটা কিন্তু দেখো একটু ম্যাটার, কারণ তোমাকে বলছে স্বাভাবিক চাপ ও তাপমাত্রা। এখন স্বাভাবিক চাপ এবং তাপমাত্রা কিন্তু আমরা হচ্ছে কি পড়ে আসছি, আমরা শুরুর দিকেই এসটিপি পড়ছিলাম, এসএটিপি পড়ছিলাম, তারপরে হচ্ছে গিয়ে কি এনটিপি পড়ছিলাম। তোমার এসটিপি ছিল হচ্ছে প্রমাণ তাপমাত্রা এবং চাপ, যেটা হচ্ছে 0°C, তারপরে হচ্ছে গিয়ে 1 atm। এসএটিপি ছিল হচ্ছে গিয়ে কি যে 25°C আর 1 atm, ঠিক আছে। আর ওইটাকে আমরা কক্ষ তাপমাত্রাও বলি। আর আমাদের স্বাভাবিক যেটা, এটাকে আমরা বলি নর্মাল টেম্পারেচার, ঠিক আছে, এনটিপি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 20°C, ঠিক আছে। তাহলে আমাদের T1 যেটা, এটা কিন্তু 20°C আমাদের বসাতে হবে। তাহলে দেখো এই ব্যাপারটা, স্বাভাবিক যখনই বলছে তখনই কিন্তু আমাদের এনটিপি বসাতে হবে, ঠিক আছে, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে আমাদের T1 যেটা, T1টা আমরা বসাবো 20°C, মানে হচ্ছে আমি যদি একটা ক্যালভিনে নিয়ে যাই, তাহলে 293। আর নিচে হচ্ছে আমাদের P1, নিচে হচ্ছে আমরা বসাবো P1। তাহলে P1 কি ছিল? স্বাভাবিক চাপ, ঠিক আছে। তো স্বাভাবিক চাপ হচ্ছে তোমার 1 atm, যেটাকে আমরা হচ্ছে কি 760 মিলিমিটার পারদ চাপ বলি। যেহেতু আমরা উপরেরটাকেও পারদ চাপ মিলিমিটার এককে বসাইছি, তাহলে এটাকেও আমরা হচ্ছে পারদ চাপ মিলিমিটার এককে বসাতে হবে। T2 কত বলছে? 3°C, তাহলে হচ্ছে তোমার 303 কেলভিন। তাহলে এটা তুমি ক্যালকুলেট করে রেজাল্ট পেয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে এটা ক্যালকুলেট করে ফেলি, 750 ইন্টু 1.29 ইন্টু 293 ভাগ হচ্ছে গিয়ে 760 ইন্টু 303, তাহলে তুমি পাবা 1.23। তাহলে 1.23 কেজি পার মিটার কিউব। আমাদের ফাইনাল যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে তোমার কি কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে দেখো শুধুমাত্র কিন্তু সূত্র বসানো, এই টাইপের ম্যাথগুলো খুবই ইজি, শুধুমাত্র তুমি সূত্র বসাবা, মান বসাবা, অঙ্ক হয়ে যাবে। তাহলে চলো আমরা রাইট ম্যাথ দেখি। সেম টাইপের হলে এখন আমি তোমাদের এইগুলো হচ্ছে বাসার কাজ দিয়ে দেবো, যেহেতু এই টাইপের অনেক ম্যাথ আমরা করছি, তোমরা হচ্ছে পারবা। তো দেখো কি বলছে যে 0°C তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপে এত বায়ুর ভর হচ্ছে এত, 120 বায়ুমণ্ডলীয় চাপে এবং 3°C তাপমাত্রায় 1 মিটার কিউব বায়ুর ভর কত, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু তোমার বায়ুর যে হচ্ছে গিয়ে ভর ছিল, প্রথমে একটা নির্দিষ্ট ভলিউম দেওয়া ছিল যে এত ভলিউমের, ঠিক আছে, এত ভলিউমের ভর এত দেওয়া ছিল। তার মানে এখান থেকে ইচ্ছা করলে আমরা কি ডেন্সিটিটা বের করে ফেলতে পারি। এখানে একটা নির্দিষ্ট ভলিউম দেওয়া আছে আর হচ্ছে কি একটা নির্দিষ্ট ভর দেওয়া আছে। তো এখান থেকে আমরা ডেন্সিটিটা বের করতে পারি। যখন তুমি হচ্ছে অন্য পরিবেশে চলে যাবা, ঠিক আছে, 120°C তাপ, 120 বায়ুমণ্ডলীয় চাপে, মানে 120 atm চাপে এবং 3°C তাপমাত্রা, তখন একটা নির্দিষ্ট পরিমাণ বায়ুর ভর তোমাকে বের করতে বলছে। তাহলে আমাদের এখানে দেখো এই কাজটা আমরা, এই ম্যাথটা আমরা টোটালি দুইটা পদ্ধতিতে করতে পারি। আমি দুইটা পদ্ধতি দেখাচ্ছি। যদি পদ্ধতি 1 বলি, প্রসিডিউর 1, প্রসিডিউর 1-এ হচ্ছে গিয়ে আমরা এখান থেকে প্রথম যে ডেন্সিটিটা, যে ওই যে 0°C তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপে, এই পরিবেশে তোমার বায়ুর ডেন্সিটিটা কত সেটাকে আমরা নির্ণয় করে ফেলবো, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি করবো, D1 টুকু নির্ণয় করবো, যে প্রথমে ডেন্সিটিটা কত ছিল। তাহলে এই ডেন্সিটিটা হচ্ছে আমরা কীভাবে নির্ণয় করতে পারি, আমরা জানি ডেন্সিটি ইকুয়াল ভর বাই আয়তন। তাহলে চলো আমরা একসাথে করে ফেলি। তাহলে তোমাকে বলছে এত বায়ুর ভর এত কেজি, তার মানে ভর হচ্ছে তোমার এতটুকু, আর হচ্ছে তোমার ভলিউম 1 × 10⁻³ ভর হচ্ছে 1.3 × 10⁻³। আমরা যদি কাটাকাটি করি ভর বাই আয়তন, তাহলে হচ্ছে ভর, এখানে যে পাওয়ারটা 10⁻³ এই 10⁻³ কাটাকাটি চলে যাবে, তার মানে আমাদের থাকবে হচ্ছে ভর 1.3 আর হচ্ছে গিয়ে ভলিউম 1, ঠিক আছে। তাহলে ভর বাই আয়তন, তাহলে 1.3/1, মানে যেটাকে আমরা জাস্ট 1.3 বলতে পারি। তাহলে 1.3 এটা কিন্তু কেজি পার মিটার কিউব, দেখো কেজি পার মিটার কিউব। তাহলে শুরুতে হচ্ছে কি আমরা একটা ডেন্সিটি পেয়ে গেলাম। তো আমাদের শুরুর যে পরিবেশটুকু ছিল, ঠিক আছে, বা এনভায়রনমেন্টটুকু ছিল, এই পরিবেশে আমাদের হচ্ছে বায়ুর ডেন্সিটি 1.3 কেজি পার মিটার কিউব। তো আমরা হচ্ছে এখন কি করব, ওই যে P1/D1 T1 সমান P2 B2 সরি
P2 বাই D2 T2 লিখে ফেলবো, লিখে আমরা এখান থেকে D2 টুকু নির্ণয় করে ফেলবো। মানে পরবর্তীতে যখন আমরা হচ্ছে টেম্পারেচার চেঞ্জ করতেছি, প্রেশার চেঞ্জ করতেছি, ওই অবস্থায় আমাদের D2টা কত হবে, মানে হচ্ছে আমাদের ডেন্সিটিটা কত হবে। তাহলে আমাদের ডেন্সিটি পাবো হচ্ছে গিয়ে সেম আগের ইকুয়েশনই, মানে আগের পেজে যে অঙ্কটা আমরা করলাম সেম ইকুয়েশন। তাহলে P1 T2, ঠিক আছে। তো চলো আমরা এখন দেখি ডেন্সিটিটা কত হয়। তাহলে P2 হচ্ছে গিয়ে দেখো যে 120 বায়ুমণ্ডলীয় চাপে, তাহলে হচ্ছে গিয়ে এখানে চলো মানগুলো বসিয়ে ফেলি, মানে 120 এটিএম। শুরুতে হচ্ছে যে প্রেশারটা ছিল 1 বায়ুমণ্ডলীয় চাপ, মানে এটা এটিএম এককই ছিল, সেজন্য আমরা এখানে এটিএম একক ইউজ করে ফেলতে পারতেছি। শুরুতে যে ডেন্সিটি ছিল এটা হচ্ছে 1.3, তারপর হচ্ছে শুরুতে যে টি ছিল এটা হচ্ছে 273। তো আমরা নিচে পাবো কি, আমরা নিচে পাবো P1 হচ্ছে গিয়েছিল 1 বায়ুমণ্ডলীয় চাপ, মানে 1 লিখলে হবে, না লিখলে হবে। T2 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে। তাহলে তোমার 303 কেলভিনে নিয়ে গেলাম। তাহলে চলো আমরা দেখি যে ফাইনালি তোমার ভলিউমটুকু কত, ডেন্সিটিটুকু কত। 120 ইন্টু 1.3 ইন্টু 273 ভাগ হচ্ছে গিয়ে 303। তাহলে আমরা দেখতেছি ফাইনালি তোমার বায়ুর যে ডেন্সিটিটা, যে দ্বিতীয় পরিবেশ, ঠিক আছে, এটা কিন্তু হিউজ, প্রায় হচ্ছে গিয়ে 140 কেজি পার মিটার কিউব, 140 কেজি পার মিটার কিউব। মানে এটা মনে হইতে পারে অনেক বেশি হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নাই। দেখো আমরা প্রেশারটা কিন্তু হিউজ চেঞ্জ করছি, 1 বায়ুমণ্ডলীয় চাপ থেকে আমরা 120 বায়ুমণ্ডলীয় চাপে নিয়ে গেছি। তো সেই কারণে কিন্তু আমাদের ডেন্সিটিটাও অনেক চেঞ্জ হয়েছে। তো এটা মিন করতেছে কি, যে 140 কেজি বায়ু 1 মিটার কিউব আয়তনের মধ্যে থাকতে পারে, বা ইজি করে বললে 1 মিটার কিউব আয়তনের বায়ুর ভর হচ্ছে গিয়ে কি 140 কেজি। তো তোমাকে কিন্তু এটাই বের করতে বলছে যে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মিটার কিউব বায়ুর ভর কত, ঠিক আছে। তার মানে এখন আমরা সেম কাজটা আবার এই যে শুরুতে যে সূত্রটা আমরা হচ্ছে গিয়ে ইউজ করে ডেন্সিটি বের করছিলাম, এখন জাস্ট হচ্ছে আমরা বর বের করব, ঠিক আছে। তাহলে আমরা জানি হচ্ছে কি ডেন্সিটি ইকুয়াল বর বাই আয়তন, তাহলে সুতরাং বর ইকুয়াল তোমার বর ইকুয়াল ডেন্সিটি ইন্টু বি। তাহলে বি এর মান তো আসলে 1 মিটার কিউব যেহেতু বলছো, তাহলে জাস্ট ডি এর মানটুকু, মানে 140 কেজি পার মিটার কিউব। মানে তুমি যদি বোর্ড পরীক্ষা আসে এরকমভাবে হচ্ছে দেখিয়ে দিবা, আর আমরা তো হচ্ছে গিয়ে এখান থেকেই বুঝে গেছি যে এটার অ্যান্সার হচ্ছে 140 কেজি পার মিটার কিউব হবে। তো এটা গেল একটা প্রসিডিউর, এটা হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য করতে পারো। আর অন্য একটা প্রসিডিউর, এটা হচ্ছে তোমাদের বাসার কাছে হিসেবে থাকবে, সেটা আমি তোমাদের বলে দিই ওই প্রসিডিউরটা কি। প্রসিডিউর 2 দেখো, এখন তোমাকে হচ্ছে দুইটা পরিবেশ কিন্তু বলছিল, আগের হচ্ছে গিয়ে যে এখানে আমরা লিখে দিয়েছিলাম যে তুমি কিন্তু এই যে এই সূত্রটা পিবি ইকুয়াল এনআরটি, এখান থেকে ভেঙে যে আমরা পিবি সমান ডাব্লিউ বাই এমআরটি, এখানে এমআর আর হচ্ছে গিয়ে চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট গ্যাসের জন্য। তাহলে পিবি আর ডাব্লিউটি দিয়ে কিন্তু তুমি একটা সূত্র বানিয়ে ফেলতে পারো। তাহলে আমাদের সূত্রটা হবে কি দেখো তো, পিবি P1 দেখো কোন জায়গা থেকে আসছে সেটা আমি একটু দেখিয়ে দিই। ওই যে পিবি ইকুয়াল ডাব্লিউ বাই এম আর টি, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে কি এখানে আরও চেঞ্জ হবে না, আবার হচ্ছে গিয়ে কি এমও চেঞ্জ হবে না। আর কেন চেঞ্জ হবে না, আদর্শ গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক, চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই আসে না। এম হচ্ছে একটা নির্দিষ্ট পদার্থের জন্য, তো যেহেতু এখানে একটা নির্দিষ্ট পদার্থই বলছে, মানে জাস্ট বাতাস, তো সেই ক্ষেত্রে এমও চেঞ্জ হবে না। তাহলে আমরা এখানে পাবো P1 বাই হচ্ছে তোমার P2 সমান হচ্ছে তোমার W1 T1 W2 T2। তুমি ইচ্ছা করলে যে 1 সিরিজের মতো সাজিয়ে ফেলতে পারো, যে P1 বাই হচ্ছে W1 T1 সমান হচ্ছে P2 বাই হচ্ছে W2 T2। তো এখান থেকে তুমি জাস্ট মানগুলো বসাবা, P1 কত ছিল, B1 ছিল হচ্ছে যে শুরুতে এত ভলিউম ছিল, তারপর হচ্ছে গিয়ে P2 কত হয়েছে, B2 কত তোমাকে নির্ণয় করতে বলছে, মানে হচ্ছে গিয়ে কত ভলিউমের ভর তোমাকে নির্ণয় করতে বলছে, মানে এই W2 এর মানটুকু জাস্ট নির্ণয় করবা। মানে এটা হচ্ছে একদম ইজি। তুমি দেখো এটা কিন্তু লজিক্যাল, কিভাবে লজিক্যাল, আমরা দেখো কোন অনুপাতটাকে সমান ধরছি, P1 বাই W1 T1, এই অনুপাতটাকে আমরা কিন্তু বলছি যে দুই ক্ষেত্রে সমান। তুমি যে এখান থেকে একটু অ্যানালাইসিস করো এরকমভাবে, এটাকে যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে তুমি পাবা কি এম বাই আর বা হচ্ছে আর বাই এম সমান হচ্ছে তোমার আর বাই এম, তোমার হচ্ছে কি ডাব্লিউটাই টিটাই পাশে নিচে আসবে, ডাব্লিউটাই পাশে নিচে আসবে। তাহলে পিবি বাই হচ্ছে গিয়ে আর বাই এম, তো তাই না, হ্যাঁ, ডাব্লিউ বাই টি। তাহলে এই গ্যাসের জন্য, গ্যাসের যেহেতু আমি
বাতাস যে ছিল এই বাতাস চেঞ্জ করি নাই, মানে গ্যাস চেঞ্জ করি নাই, আর তো চেঞ্জ হবে না। তার মানে আমি যে কয়টা পরিবেশেই কনসিডার করি না কেন, এটা এই R/M এর যে হচ্ছে অনুপাতটা সেটা তো সেমই থাকবে, কারণ আর ফিক্সড, এমও ফিক্সড, তো এটা আসলে চেঞ্জ হওয়ার কোনো চান্স নেই। তো তোমার হচ্ছে কি আমরা দেখতেছি এটার মান হচ্ছে গিয়ে PV/W/T, PV/W গুণন T, PV/W গুণন T। তো আমাদের হচ্ছে কি আমি যে কয়টা সিনারিও চিন্তা করি না কেন এই অনুপাতটা সেমই হবে। তো এই জন্যই আমরা হচ্ছে গিয়ে P1 B1, তো ইচ্ছা করলে হচ্ছে তুমি সিরিজ আকারে যদি চিন্তা করো প্রথম সিরিজ দ্বিতীয় সিরিজ, তাহলে P1 B1 বাই W1 T1 সমান P2 B2 সমান P2 B2 বাই W2 T2। তো এখান থেকে কিন্তু আমরা ইচ্ছা করলে ওই ফর্মেটও নিয়ে যেতে পারি। আমি এখানে ইকুয়েশন ফর্মে সাজাইছি, সেজন্য আমি হচ্ছে 1 সিরিজ আর 2 সিরিজ আলাদা করে লিখছি। তুমি ইচ্ছা করলে হচ্ছে কি এই পাশে সবগুলোকে 1 রাখতে পারো, এই পাশে সবগুলোকে 2 রাখতে পারো, ঠিক আছে। তাহলে চলো আমরা পরবর্তী আরেকটা ম্যাথ দেখি। এরকম তোমাকে বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 76 পারদের চাপে আর্গনের ঘনত্ব হচ্ছে এত, মানে হচ্ছে কি তোমাকে একটা নির্দিষ্ট ইনফরমেশন দেওয়া আছে যে এই পরিবেশে তোমার আর্গনের যে ঘনত্বটা, এই ঘনত্বটা হচ্ছে তোমার 1.6 গ্রাম পার লিটার। ফাইনালি তোমাকে বলছে যে 200 সেন্টিমিটার আয়তনের একটি ইলেকট্রিক বাল্ব আর্গন দিয়ে ভর্তি করা হলো। বাল্বে গ্যাসের চাপ হচ্ছে 75 সেন্টিমিটার পারদের চাপ এবং গড় উষ্ণতা হচ্ছে কি 127 ডিগ্রি সেলসিয়াস হলে আর্গনের বর নির্ণয় করো। মানে তোমার যে একটা বাল্ব তৈরি করা হয়েছে, এখানে এই বাল্বের ভিতর কতটুকু আর্গন আছে সেটা বের করতে বলছে। এখানে বর বলতে হচ্ছে তোমার কি ওই যে ওই বাল্ব যে একটা বানানো হয়েছে, এই বাল্বের ভিতর আর্গন কতটুকু আছে, এটা তোমাকে বের করতে বলছে। বাল্বের ভিতর আর্গন কতটুকু আছে এটা তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো আমাদের হচ্ছে কি এখানে আর্গনের যে হচ্ছে ঘনত্ব, এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট পরিবেশ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং হচ্ছে গিয়ে 76 সেন্টিমিটার পারদের চাপে দেওয়া আছে এই ডেন্সিটিটুকু। এখন আমাদের তাহলে কি করতে হবে, আমাদের দ্বিতীয় যে পরিবেশটা, ঠিক আছে, দ্বিতীয় যে পরিবেশ, এই দ্বিতীয় পরিবেশে আমাদের ডেন্সিটিটুকু নির্ণয় করব সেম আগের ম্যাটটার মতোই, ঠিক আছে। দেখো এখানে আমরা কি করছিলাম, প্রথম একটা পরিবেশে দেওয়া ছিল, ওই পরিবেশের ঘনত্ব হচ্ছে আমরা আগে নির্ণয় করছি, ওই পরিবেশের ঘনত্বটা আগে নির্ণয় করছি, নির্ণয় করে হচ্ছে দ্বিতীয় পরিবেশের ঘনত্ব নির্ণয় করছি, তারপর হচ্ছে আমরা ভলিউমের সাথে ডেন্সিটিটা গুণন করে দিছি। তো এখানেও কিন্তু সেম, এখানে আরও ইজি, কারণ হচ্ছে প্রথম যে পরিবেশটা এই পরিবেশের ডেন্সিটি ওরা দিয়েই দিছে, মানে হচ্ছে আমাদের আর নির্ণয় করতে হবে না। আচ্ছা, তাহলে দ্বিতীয় পরিবেশের ডেন্সিটিটুকু নির্ণয় করবা, তারপর হচ্ছে মানে তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক, এটা আমি আর করবো না, একই সেম কোয়েশ্চেনই। ওকে, এখানে দেখো যে একটি গ্যাসের 50টি অণুর ভর হচ্ছে গিয়ে 1.02 × 10⁻21 গ্রাম, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 100 কিলোপ্যাসকেল চাপে গ্যাসটির ঘনত্ব কত। তো তোমাকে ঘনত্ব এখানে বের করতে বলছে, তাহলে ঘনত্ব যখনই বের করতে বলবে তখন আমরা PM = DRT, ইচ্ছা করলে এক লাইনে ওই সূত্র লিখে ফেলতে পারি, ওই যে PV = NRT সূত্র থেকে যেটা আসছে যে PM = DRT। তো এখান থেকে আমাদের কি নির্ণয় করতে হবে, D টুকু নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা দেখি যে D নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে। তাহলে D সমান হচ্ছে আমাদের PM/RT, ঠিক আছে। তো আমাদের দেখো P কিন্তু দেওয়া আছে যে একটি গ্যাসের কিলোপ্যাসকেল চাপে গ্যাসটির ঘনত্ব, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের P যেটা, চলো আমাদের এখানে কিন্তু সব ইনফরমেশন দেওয়া আছে, শুধুমাত্র এই M টুকু দেওয়া নেই, গ্যাসের যে আণবিক ভরটা, ঠিক আছে, আণবিক ভরটুকু জানি। তাহলে চলো আমরা দেখি আণবিক ভরটুকু কীভাবে আমরা নির্ণয় করতে পারি। তো আমরা জানি হচ্ছে গিয়ে 1 মোল পরিমাণ গ্যাসের যে ভর, ঠিক আছে, সেটাকে হচ্ছে আমরা আণবিক ভর বলি, ঠিক আছে। 1 মোল পরিমাণ গ্যাসের ভর, মানে আমরা আরও ইজি করে যদি বলি, যেহেতু এখানে হচ্ছে গিয়ে কি গ্যাসের অণুর সংখ্যা দেওয়া আছে, তার মানে আমরা এখানে M বলবো হচ্ছে কি M সমান কি বলবো যে 6 পয়েন্ট, মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর বডি হচ্ছে আসলে কি আণবিক ভর। অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু হচ্ছে 1 মোল পরমাণু, বা অ্যাভোগাড্রো সংখ্যক অণু সমান হচ্ছে 1 মোল অণু, আর 1 মোল অণুর যে ভর সেটাকে আমরা কি বলি, আণবিক ভর বলি। ওকে, তাহলে দেখো যে 50টি অণুর ভর এখানে দেওয়া আছে, তো আমাদের লাগবে আসলে কি যে M সমান আমরা বলছি 6.023 × 10⁻23টি অণুর ভর। তো এটা আমাদের লাগবে। তো এটা তুমি দুইটা উপায় করতে পারো, একটা হচ্ছে তুমি ঐকিক নিয়মে করে ফেলতে পারো। ঐকিক নিয়মে কীভাবে, যে এখানে হচ্ছে 50টি অণুর ভর যেহেতু এত, তো এখানে তুমি বলবা, এখানে দুইটা উপায় করতে পারো, আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি। এখানে তুমি বলবা হচ্ছে কি 50টি অণুর ভর, 50টির ভর
পাওয়ার সমান হচ্ছে কি এত, কত দেওয়া ছিল 1.02 ইন্টু 10⁻, 1.02 ইন্টু 10⁻, -21, এটা হচ্ছে তোমার 50টির। তাহলে আমাদের লাগবে হচ্ছে গিয়ে এত সংখ্যকের। তাহলে তুমি বলো একটির বড় 1.02 ইন্টু 10⁻⁻21 বাই হচ্ছে তোমার 50। তাহলে তোমার হচ্ছে কি এই এন এর সংখ্যক, অ্যাভোগাড্রো সংখ্যক যেটাকে আমরা হচ্ছে, আর এখানে ডিজিট লিখতেছি না যেহেতু ডিজিটটা বড়, তো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি জাস্ট এটার সাথে এন এ গুণ করে দাও। তাহলে 1.02 আমি হচ্ছে কি এখানে একসাথে করে ফেলি, ঠিক আছে। এন এর জন্য কি হবে, উপরে জাস্ট একটা অ্যাভোগাড্রো সংখ্যক গুণন হবে। তাহলে 1.02 ইন্টু 10⁻⁻21 বা হচ্ছে তোমার 50 ইন্টু 6.023 ইন্টু 10⁻23। তাহলে তুমি এখানে পেয়ে গেছো 12। তাহলে 12 গ্রাম, ঠিক আছে। তার মানে আমরা পাইছি যে হচ্ছে কি এন এর সংখ্যক যে পরমাণু বা অণু, এই ক্ষেত্রে অণুর ভর হচ্ছে গিয়ে কি 12 গ্রাম। তো এটাই তো আসলে কি তোমার আণবিক ভর, মানে এম যেটাকে আমরা বলতেছি। তাহলে তুমি এম এর মান পেয়ে গেছো। তাহলে হচ্ছে কি এম এর মানগুলো এখন মানে জাস্ট এখন সব মান তোমার জানা, জাস্ট এখানে বসিয়ে দাও। তাহলে তুমি পাচ্ছ হচ্ছে কি পি হচ্ছে 100 কিলো প্যাসকেল চাপ। তাহলে হচ্ছে আমরা বসিয়ে দিই 100 কিলো প্যাসকেল, মানে হচ্ছে প্যাসকেল এককে বসাবো 10 কিউব, কিলোর জন্য একটা 10 কিউব। এম হচ্ছে আমরা 12 পাইছি, আর নিচে হচ্ছে আর, যেহেতু আমরা প্যাসকেল একক ইউজ করছি তাহলে আর এর মান হচ্ছে 8.31 ইন্টু টি হচ্ছে তোমার 25 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 298 কেলভিন। তাহলে দেখো এখানে তুমি ক্যালকুলেট করে যে মানটুকু পাবা, এই মানটুকু কি একক হবে বলো তো? এই মানটুকু কিন্তু অবশ্যই তোমার গ্রাম পার মিটার কিউব হবে। এখানে যে এককটা হবে এটা কিন্তু গ্রাম পার মিটার কিউব হবে। গ্রাম পার মিটার কিউব কেন হবে দেখো, আমাদের এটা তো ডেনসিটি, তাই না? এই যে এটাকে তো আমরা কি বলতেছি, ডেনসিটি বলতেছি। ডেনসিটিটাকে যদি আমরা একটু ভাঙি, মানে জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি ভাঙতেছি, তাহলে বর বাই কিন্তু আমার আয়তন, এরকম না ব্যাপারটা। তো আমি যেহেতু এখানে চাপের যে এককটা ইউজ করছি, চাপের এককটা কি ইউজ করছি, চাপের এককটা আমরা ইউজ করছি প্যাসকেল। তাহলে চাপের একক যেহেতু প্যাসকেল ইউজ করছি, তাহলে আমি যদি এই সূত্রটায় বি থাকতো, পিভি ইকুয়াল এনার্জি সূত্রটা যে আমরা পড়ে আসছিলাম, যে এই সূত্রে যদি হচ্ছে চাপের একক আমি প্যাসকেল ইউজ করি, তো ভলিউমের একক অবশ্যই কি ইউজ করতে হবে, আমার মিটার কিউব একক ইউজ করতে হবে। তো আমি এখানে তো বিটাকে উজ্জ্বল করে ফেলছি, মানে হচ্ছে কি রিপ্লেস করে ডিতে নিয়ে গেছি। কিন্তু যদি থাকতো তাহলে অবশ্যই কি আমাদের এই বি এর যে ভ্যালুটা, এটা অবশ্যই কিন্তু মিটার কিউব এককে বসানো লাগতো। বুঝতেছো ব্যাপারটা? তাহলে ঘনত্ব মানে কি, 1 একক আয়তনে যে হচ্ছে বর থাকে। তো দেখো আমি হচ্ছে কি এখানে ভলিউমটা ধরো এই ডিটাকে উজ্জ্বল না করে একদম আমি যদি এম বাই বি লিখি, তো আমরা বলতে পারি যে এখানে বি এর ভ্যালুটা আসলে আমরা হচ্ছে এখান থেকে উজ্জ্বল করে দিই নেই, এখানে ছিল, এটাকে আমরা হচ্ছে অনাকারে চিন্তা করছি। তাহলে আমাদের অনাকারে চিন্তা করলে কি মিটার কিউব এককে কিন্তু চিন্তা করতে হবে। তাহলে বি এর যে এককটা সেটা হচ্ছে মিটার কিউব, আর ডেনসিটির এককটা আমরা কেন হচ্ছে গ্রাম পার মিটার কিউব বলতেছি, কারণ উপরে দেখো যে আমাদের যে ওয়েটটা, এই ওয়েটটা কিন্তু গ্রাম এককে বসাচ্ছি, ঠিক আছে, গ্রাম এককে। এই যে এত গ্রাম ছিল, এত গ্রাম, তাহলে ফাইনালি আমরা গ্রাম এককে পাইছি। তাহলে আমরা দেখতেছি হচ্ছে উপরে আমাদের গ্রাম আর নিচে হচ্ছে আমাদের মিটার কিউব, তো অবশ্যই গ্রাম পার মিটার কিউব। এটা কিন্তু তোমরা হচ্ছে কেজি পার মিটার কিউব লিখিও না, তো কেজি পার মিটার কিউবও কিন্তু লিখতে পারতা যদি হচ্ছে এই গ্রামটাকে কেজিতে কনভার্ট করতাম। তাহলে এই কনফিউশনটা, মানে এই ভুলটা যাতে এই কোয়েশ্চেনে না হয়, ঠিক আছে। আমরা যেহেতু চাপের একক প্যাসকেল ইউজ করছি, ভলিউমের একক অবশ্যই মিটার কিউব, আর বাদ বাকি যেটা সেটা হচ্ছে তোমার গ্রাম যেহেতু ইউজ করছো, তাহলে ফাইনালি গ্রামই হবে। তাহলে 100 ইন্টু 1000 ইন্টু 12 বাক হচ্ছে তোমার 8.31 ইন্টু 298। তাহলে তুমি পাচ্ছ ফাইনালি 484 গ্রাম পার মিটার কিউব। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ঘনত্ব, যে পরিবেশটা দেওয়া আছে বা যে ব্যাপারগুলো দেওয়া আছে এই পরিবেশে এত গ্রাম পার মিটার কিউব। ওকে, তাহলে চলো আমরা এখানে দেখি এই কোয়েশ্চেনটা কি বলছে, যে একটি পাহাড়ের উপর উষ্ণতা এবং বায়ুমণ্ডলের চাপ যথাক্রমে, পাহাড়ের উপর যেটা, তুমি একটা পাহাড় চিন্তা করে নিতে পারো আগেই, তাহলে হচ্ছে গিয়ে কোনটাকে 1 ধরতেছো কোনটাকে 2 ধরতেছো এটা হচ্ছে গিয়ে বুঝাই দিয়ে হবে। তো আমরা ধরলাম হচ্ছে পাহাড়ের উপর যে পরিবেশটা সেটাকে আমি ধরলাম হচ্ছে গিয়ে P2, আর এইগুলোকে ধরলাম P1, মানে এইগুলো 1 সিরিজ, এটা হচ্ছে 2 সিরিজ, উপর এগুলো 2 সিরিজ, অথবা তুমি হচ্ছে গিয়ে এটাকে সারফেস ধরতে পারো, এটাকে আপ ধরতে পারো। ওকে, বায়ুমণ্ডলের চাপ যথাক্রমে 7 এবং হচ্ছে গিয়ে কি উষ্ণতা এবং বায়ুমণ্ডলের চাপ
7 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে গিয়ে কি 70 সেন্টিমিটার পারদ চাপ। উক্ত পাহাড়ের পাদদেশে, পাদদেশ বলতে আমরা বুঝি হচ্ছে ভূমি যেটা মানে সারফেস মাটি, পাদদেশে উষ্ণতা ও চাপ যথাক্রমে 27 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে গিয়ে কি 76 সেন্টিমিটার। পাহাড়ের উপরে এবং নিচে বায়ুর ঘনত্বের তুলনা করো। তাহলে এটা হচ্ছে গিয়ে সব থেকে মানে আমরা যে ম্যাথগুলো কমপ্লিট করতেছি এখন পর্যন্ত সব থেকে ইজি ম্যাথ। P1 বাই D1 T1 সমান হচ্ছে তোমার P2 বাই D2 T2, সব মান তোমার দেওয়া আছে। আমরা যদি উপরের গুলাকে হচ্ছে 2 সিরিজ ধরি তাহলে হচ্ছে P2 সমান কত বলো তো? P2 সমান তোমার হবে এখানে, আমরা উপরের গুলাকে 2 সিরিজ ধরতেছি, উপরে হচ্ছে তোমার চাপ ছিল 70 সেন্টিমিটার, তাহলে 70। এখানে কিন্তু তোমার এককের কোনো চেঞ্জ করতে হবে না, কারণ নিচে যে হচ্ছে গিয়ে কি এককটা দেওয়া আছে সেটা কিন্তু হচ্ছে কি সেন্টিমিটার এককেই দেওয়া আছে। তাহলে হচ্ছে তোমার নিচে যে এককটা দেওয়া ছিল আমাদের হচ্ছে কি যদি একসাথে এখন করে ফেলি, ওকে ভেঙে ভেঙে করি, তাহলে P2 হচ্ছে তোমার 76 উপরে যেটা ছিল, তারপর হচ্ছে গিয়ে উপরে তাপমাত্রা ছিল T2 যেটাকে আমরা বলতেছি 7 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে তোমার 280। তারপরে হচ্ছে কি আমাদের নিচের উপরে D2 কত হবে মানে দুইটার কম্পেয়ার করতে বলছে। আর আমরা এই পাশেরগুলো যদি এখন লিখি, এই পাশে হচ্ছে 76 সেন্টিমিটার P, আর নিচে হচ্ছে কি এখানে আর গুণন দিতে হবে না কারণ এখানে তো উপরে জাস্ট একটা সংখ্যাই। ওকে D1 ছিল হচ্ছে কি আমরা জানি না, এই দুইটার অনুপাতেই বের করতে বলছে, মানে জাস্ট হচ্ছে কম্পেয়ার করতে বলছে। আর নিচে তাপমাত্রা ছিল তোমার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে তোমার 300। তাহলে এখান থেকে তুমি কি করবা, জাস্ট দুইটার অনুপাত করবা, তুলনা করতে বলছে, ঘনত্বের তুলনা। তাহলে তুমি জাস্ট হচ্ছে গিয়ে কি করো, তুলনা করো পাহাড়ের উপরে এবং নিচে বায়ুর ঘনত্বের তুলনা। তো যেহেতু উপরেরটা আগে লিখছে, তো আমরা ইচ্ছা করলে হচ্ছে যে এই উপরেরটাকে আগে চিন্তা করতে পারি। তাহলে D2 বাই D1 এটি তোমাকে বের করতে বলছে। তো এটা কত, এটা এখন আমার নিজে না করে দিলেও পারবা, জাস্ট মান বসিয়ে দাও, মান অলরেডি বসানো, ক্যালকুলেট করে দেখো কত হয়। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার অ্যান্সার, জাস্ট এটা অনুপাত করতে বলছে, খুবই সিম্পল সূত্র আর মান বসানো। তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে কিছু মানে অ্যাডভান্স ম্যাথ দেখবো, যেগুলো হচ্ছে এখন হয়তো আর স্বাভাবিক সূত্র প্রয়োগ করলেই মানে জাস্ট আমি সূত্র লিখলাম, মান বসালাম, অঙ্ক হয়ে গেল, মানে এতটুকুতে হবে না, আর একটু হচ্ছে গিয়ে চিন্তা ভাবনা করে বসাতে হবে। তো সবগুলো যে একদম অনেক কঠিন এরকম না, কিছু ম্যাথ আছে সিম্পল। তাই দেখো এখানে তোমাকে বলছে কি যে গ্রীষ্মকালে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসপূর্ণ সিলিন্ডারের পিস্টনে mkg বার চাপালে তা ভূপৃষ্ঠে সাম্যাবস্থায় থাকে। ঠিক আছে, মানে ধরো হচ্ছে গিয়ে আমি যদি বলি একটা সিলিন্ডারের পিস্টনে, তাই না, আমরা একটা সিলিন্ডার এঁকে ফেলি, ধরো এটা একটা সিলিন্ডারগুলো দেখতে চিকন হয়। ওকে, এটা হচ্ছে সিলিন্ডারের উপর যে হচ্ছে গিয়ে পিস্টনটা থাকে, এই পিস্টনটা। তাইলে তোমাকে বলছে কি দেখো যে এই সিলিন্ডারে তুমি যদি mkg বর চাপাও, ঠিক আছে, এই সিলিন্ডারটা তো হচ্ছে গিয়ে কি তোমার স্থির রাখার জন্য মানে হয়তো তোমার নিজের হাতে চেপে ধরে রাখতে হবে, বা হচ্ছে গিয়ে কি নর্মালি একটা নির্দিষ্ট পরিবেশে মানে তোমাকে ওই ভিতরে যে গ্যাসীয় পদার্থ আছে এটাকে তুমি যদি চিন্তা করো এরকম আমি যত ভলিউম দরকার সে তত ভলিউম দখল করুক, কোনো ম্যাটার না। তো সেই ক্ষেত্রে হচ্ছে পিস্টনটা যেখানে গিয়ে সাম্যাবস্থা সৃষ্টি করে সেখানে সে স্বাধীনভাবে থাকবে। ঠিক আছে, তো তুমি যদি চিন্তা করো না আমি হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট ভলিউমেই তাকে ধরিয়ে রাখতে চেষ্টা করব, যে ওই এত পরিমাণ গ্যাস সেটার ভিতর আমি প্রবেশ করাবো, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার নিজের একটা প্রেশার দিতে হবে, বা তুমি কত প্রেশার সংরক্ষণ করতে চাচ্ছ সেটাও একটা ইস্যু হতে পারে। তো তোমাকে বলছে কি যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি গ্যাসপূর্ণ সিলিন্ডারের পিস্টনে mkg বর চাপালে তা ভূপৃষ্ঠের সাম্যাবস্থায় থাকে। মানে তুমি যদি হচ্ছে কি mkg বর চাপাও, এটার উপর তুমি যদি হচ্ছে mkg বর রাখো, ঠিক আছে, এই যে এই পিস্টনটা বা ডাকনাটা, এই ডাকনাটা পিস্টন কিন্তু উপর নিচ নামা করতে পারে, সে যাতে উপর নিচ নামা না করতে পারে সেজন্য আর কি তুমি mkg বর চাপাইছো। ঠিক আছে, mkg বর চাপাইছো। আর এটার ভিতর হচ্ছে গিয়ে তখন যে গ্যাসটা ছিল সেই গ্যাসটা এখন সাম্যাবস্থায় আছে, মানে সে না প্রসারিত হতে পারতেছে না হচ্ছে গিয়ে কি সংকুচিত হইতে পারতেছে। তো এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে গিয়ে এই ভিতর থেকে যে প্রেশারটা তোমাকে দিছিল গ্যাসীয় পদার্থ, এই প্রেশারটা হচ্ছে তোমার ওই mkg বর যে হচ্ছে প্রেশারটা ক্রিয়েট করছে তার সমতুল্য, তাই না। তার মানে আমি যদি বলি এখানে ভিতরে যে গ্যাস, এই গ্যাসের প্রেশারটা কত হবে, গ্যাসের প্রেশারটা হচ্ছে তোমার ওই যে mkg বর যে আমরা চাপালাম, তাহলে mkg বরের জন্য তোমার বল কতটুকু ক্রিয়েট হয়েছে বলো তো, mg। আর এই যে পিস্টনটা, এই পিস্টনটা সারফেস যদি হয় এ এরিয়ার, তাহলে তোমার হচ্ছে গিয়ে বাই এ। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি বলি যে ভূপৃষ্ঠে যখন ছিল তখন এই গ্যাস সিলিন্ডারের প্রেশার কত ছিল, mg বাই এ ছিল। ভূপৃষ্ঠের অবস্থাটাকে আমি P1 কনসিডার করতেছি, ধরো P1 ভূপৃষ্ঠে যখন ছিল, বা সারফেস চিন্তা করি, যখন সারফেসে ছিল মাটিতে ছিল তখন তার যে প্রেশারটা সেটা ছিল mg বাই এ। বুঝতে পারছো ব্যাপারটা কীভাবে আসছে, যে আমি যদি এটাকে সাম্যাবস্থায় রাখতে চাই তাহলে আমার mkg
বল রাখতে হয় তার উপর। তাহলে এম কেজি বলের জন্য তোমার বল হয়েছে এমজি, আর এই যে পিস্টনের যদি এরিয়া হয় এ, তাহলে টোটাল প্রেশার হচ্ছে গিয়ে এমজি বাই এ। এটা হচ্ছে সারফেসে। তো সারফেসে তো তোমার একটা ভলিউমও থাকবে, তাই না? সারফেসে আমি ভলিউমটাকে ধরলাম বি, আর তোমার হচ্ছে গিয়ে সারফেসের যে টেম্পারেচার এটাকে আমি ধরলাম টিএস। তাই টেম্পারেচার কত ছিল? 40°C। তাহলে হচ্ছে তোমার 313, ঠিক আছে? তো তোমাকে বলছে তা ভূপৃষ্ঠের সাম্যাবস্থা থেকে বায়ুমণ্ডলের কাজ উপেক্ষা করে শীতকালে -10°C তাপমাত্রায় সিলিন্ডারটিকে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় স্থাপন করলে তার আয়তন অপরিবর্তিত থাকবে। ঠিক আছে? তাহলে দেখো, তুমি যদি হচ্ছে গিয়ে বায়ুমণ্ডল থেকে উপরের দিকে যেতে থাকো, মানে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যেতে থাকো, আবার হচ্ছে তাপমাত্রা কিন্তু কিছুটা চেঞ্জ করছে। তুমি অন্য ব্যাপার মানে উপরের দিকের ব্যাপার প্রথমেই বাদ দাও, ধরো হচ্ছে তাপমাত্রার ব্যাপারটা। তাপমাত্রা যেহেতু তুমি এখানে কমাইছো, ঠিক আছে, তাহলে অবশ্যই কি এই গ্যাসটা কিছুটা সংকুচিত হয়ে যাওয়ার কথা, তাই না? গ্যাসটা কিন্তু কিছুটা সংকুচিত হয়ে যাওয়ার কথা। তো তোমাকে বলছে যে ভলিউমটা যাতে চেঞ্জ না হয়, যেরকম ছিল সেরকমই থাকে, ভলিউমটা যেন চেঞ্জ না হয়, ঠিক আছে, আয়তন যেন অপরিবর্তিত থাকে। তাহলে তুমি দেখতেছো যদি তাপমাত্রা তুমি যদি কমাও, তাহলে গ্যাস এটা সংকুচিত হয়ে যাওয়ার কথা। কিন্তু ভলিউম তুমি যদি সেমই রাখতে চাও, তার মানে মিন করতেছে কি, ওই যে তোমার বর যেটা, এই বরটাকে হয় কমাতে হবে, কারণ বর যত বেশি ততই তো তোমার প্রেশার বেশি। তুমি খেয়াল করো ব্যাপারটা, আমাদের হচ্ছে কি ভলিউম যেটা, এটা কিন্তু তাপমাত্রার সমানুপাতিক। তাহলে তাপমাত্রা যেহেতু কমতেছে, তাহলে ভলিউমও অবশ্যই কি কমবে? কমবে। তো তুমি চাচ্ছ ভলিউমটা যাতে ফিক্সড থাকে, তাহলে এখন তোমার কাজ হচ্ছে কি যে তাপমাত্রার জন্য যে পরিমাণ ভলিউমটা কমে গেছে, সেই পরিমাণ ভলিউমটা আবার বাড়ানো, ইজি করে বললে, ঠিক আছে? তাহলে ভলিউম বাড়ানোর জন্য তোমার কি করতে হবে? ভলিউমের সাথে চাপের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে তোমার যদি ভলিউমটা বৃদ্ধি করতে চাও, ঠিক আছে, তাহলে অবশ্যই কি করতে হবে? তোমার প্রেশারটা বাড়াতে হবে। এখন আমরা এটাকে ইচ্ছা করলে সামারি করে একসাথে আমরা লিখতে পারি। তাহলে তুমি যদি ভলিউম বাড়াতে চাও, তাহলে হচ্ছে তোমার প্রেশার কমাতে হবে, তাই তো ব্যাপারটা? তোমার তাপমাত্রার জন্য ভলিউম কমে গেছে, এখন তুমি চাচ্ছ ভলিউমটা বাড়াতে, কারণ ভলিউমটা আগের মতোই রাখতে হবে, তাহলে অবশ্যই প্রেশারটা তোমার কমাতে হবে। তাহলে প্রেশার কমানোর এখানে উপায় কি? প্রেশার কমানোর উপায় হচ্ছে তোমার এই যে এম যেটা, এই এম তুমি যদি কমায় দাও, তাহলে হচ্ছে প্রেশার কমবে। অথবা তুমি যদি এখানে বরের যে পরিমাণ, এটা কিন্তু আর তোমাকে চেঞ্জ করতে বলে নাই, তাহলে অন্য একটা উপায় যেটা, সেটা আমরা দেখতেছি যে প্রেশারটা যেটা, এটা তিনটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে, এম এর উপর, জি এর উপর, এর উপর। তো পিস্টনের এরিয়া তো আর চেঞ্জ হবে না, এম যেটা এটা কিন্তু তোমাকে চেঞ্জ করতে বলে নাই, তাহলে একমাত্র আমাদের হাতে অপশন আছে জি। মানে তুমি যদি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যেতে থাকো, তাহলে কিন্তু জি এর মান কমতে থাকে, যেটা আমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে পড়ছি। তাহলে আমাদের এখানে মেইন যে টিমটা, সেটা হচ্ছে কি আমি উপরের দিকে উঠবো, জি এর মান কমবে, আর জি এর মান কমার ফলে তোমার প্রেশারটাও কমবে, ঠিক আছে? তাহলে আমরা সেম কাজ করবো আগের সূত্রটাই, মানে দেখো সূত্র কিন্তু আগেরটাই, জাস্ট এখানে কিছু মানে এক্সট্রা ব্যাপার আমাদের আর কি কনসিডার করতে হবে। তাহলে আমাদের শুরুটা কি ছিল? P1 সমান হচ্ছে কি P2 তো যেহেতু হচ্ছে কি আমাদের এখানে ভলিউম চেঞ্জ হবে না, তো আমরা ভলিউম আর লিখতেছি না, ঠিক আছে? তাহলে দেখো আমাদের হচ্ছে গিয়ে পি যেটা, পিটাকে ইচ্ছা করলে কিন্তু আমরা এখানে সারফেস লিখছিলাম, তাই না? ওকে, তাহলে চলো সারফেস দিয়ে লিখি, তাহলে তোমাদের জন্য ইজি হবে। পি সারফেস বাই টি সারফেস সমান হচ্ছে পি আপ বাই হচ্ছে গিয়ে টি আপ। এখন টি আপে তুমি যদি যাও, তাহলে তোমার তাপমাত্রা হয়ে যায় কত? তাপমাত্রা হয়ে যায় -10°C, মানে হচ্ছে তোমার 263 কেলভিন। আর সারফেসে কত ছিল তাপমাত্রা? সারফেসে তাপমাত্রা ছিল তোমার 313 কেলভিন। আর এখন আমাদের পিএস আর পিইউ এই দুইটা কম্পেয়ার করতে হবে, যে আমাদের যদি এই যে এই পরিবেশটা মানে এখানে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে, এগুলো যদি আমরা হচ্ছে ফুলফিল করতে চাই, তাহলে পিএস আর পিইউ এই দুইটার অনুপাতটা কত হবে? তো পিএসটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে লিখতে পারি এম এ বাই জি। তো এম আর হচ্ছে গিয়ে কি, যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাহলে ইচ্ছা করলে আমি পিএসটাকে শুধুমাত্র লিখে ফেলতে পারি জিএস, মানে জি সারফেস, ঠিক আছে? পিএসটাকে ইচ্ছা করলে আমরা কি, যেহেতু এমআরআই চেঞ্জ হচ্ছে না, আমরা সূত্রের মধ্যে একসাথে লিখে ফেলতে পারি, মানে হচ্ছে গিয়ে একসাথে লিখে ফেলতে পারি জিএস মানে জি সারফেস বাই হচ্ছে গিয়ে, তাহলে পি ইউ যেটা মানে উপরে যে চাপটা, সেটাকে আমরা কি লিখতে পারি? জি আপ সমান 313 ওই পাশে উপরে চলে আসবে, তাহলে তো 313 বাই হচ্ছে তোমার 263। এখন তোমাকে বলছে কত উচ্চতায় সিলিন্ডারটি স্থাপন করতে হবে, মানে কত উচ্চতা, আমরা তো বুঝতে পারছি যে উচ্চতায় নিতে হবে, তো কত উচ্চতায় নিতে হবে? তাহলে আমাদের হচ্ছে মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে পড়ছি, অলরেডি পড়া আছে। তো চলো, ব্যাপারটা ছিল এরকম যে আমাদের জি, যেহেতু এখানে সারফেসটা
উপরে, আর এটা হচ্ছে কি উপরে লিখছি আর হচ্ছে আপটা নিচে লিখছি। তাহলে আমরা যদি হচ্ছে কি ওই সূত্রের মধ্যে সাজাতে চেষ্টা করি, তাহলে ওই সূত্রটা ছিল কি বলতো, যে এই সূত্রতায় অভিকর্ষ ত্বরণের মান, এই সূত্রতায় অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে জিই, যদি তোমার সারফেসে অভিকর্ষ ত্বরণ জানা থাকে, মানে হচ্ছে কি এই ইটা আর কি সারফেস, আর্ট সারফেসে, তো আমি হচ্ছে এটাকে এসি লিখি, মানে সারফেস অভিকর্ষ ত্বরণ ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ঠিক আছে, এই মহাকর্ষ বিকর্ষের কিন্তু এই ব্যাপারটা পাহাড়ের উচ্চতা নির্ণয়ের জন্য লাগে। অষ্টম অধ্যায় পর্যাবৃত্ত গতি তোমাদের কিন্তু পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে বলা হয়, সেখানেও প্রয়োজন হয়। তো এটা কিন্তু আমাদের অবশ্যই অনেক ক্ষেত্রে যেহেতু প্রয়োজন, এটা ভালো করে মাথায় রাখবা। তাহলে জিএইচ মানে হচ্ছে এই উচ্চতায় বিকর্ষ ত্বরণ, আপাতত আমি এটাকে হচ্ছে কি ই লিখি, সমান জিই মানে আর্ট সারফেস অভিকর্ষ ত্বরণ ইন্টু এটা। তো আমাদের হচ্ছে গিয়ে এই সারফেস ই যেটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে সারফেস, আর আপে যেটা এটাকে আমরা লিখতেছি হচ্ছে এই উচ্চতায়। তো আমাদের কি দরকার বলতো, আমাদের দরকার হচ্ছে গিয়ে এই সারফেস বাই আপ, এই দুইটার অনুপাত দরকার, এই দুইটার রেশিও দরকার। তাহলে এখান থেকে যদি আমরা বলি যে হচ্ছে জি এটাই তো আসলে কি ছিল, সারফেস ছিল, তাহলে জি সারফেস, আর এই উচ্চতা যেটা ছিল সেটাকে আমরা এখানে বলছি জি আপ। তাহলে এই দুইটার অনুপাতটা কত হবে, এইগুলাকে যদি এই পাশে নিয়ে আসি, জাস্ট রিপ্লেস করছি, দেখো আমি যে এটাকে রিপ্লেস করে এটা লিখছি, আর এটাকে রিপ্লেস করে এটা লিখছি। ঠিক আছে, তার মানে এটাকে এই পাশে নিচে নিয়ে আসছি আর কি। তো এই মানটুকু কত হবে, এই মানটুকু হবে আমাদের আর প্লাস এস বাই আর হোল স্কোয়ার, তাই না ব্যাপারটা? আর প্লাস এস হোল স্কোয়ার বাই হচ্ছে কি আর প্লাস এস বাই আর হোল স্কোয়ার। এটা যদি তোমরা কখনো ভুলে যাও, আমি একটা টেকনিক বলে দিই, এটাও মাথায় রাখতে পারো। জি সারফেস আর জি আপ, ঠিক আছে, সারফেসে অভিকর্ষ ত্বরণ কেমন, অবশ্যই বেশি, আর আপে গেলে অভিকর্ষ ত্বরণ কম। এজন্য দেখো আর প্লাস এস মানে হচ্ছে উপরে বড় সংখ্যা, আর নিচে হচ্ছে আর মানে ছোট সংখ্যা। যদি কখনো বলে যাও, এটা মাথায় রাখতে পারো। বা হচ্ছে বড় অঙ্কের জন্য, ধরো এই অঙ্কের জন্য তো আমাদের অভিকর্ষ পড়ার দরকার নেই, মানে হচ্ছে কি কীভাবে আসছে এটা তো দেখানোর দরকার নেই এই ম্যাথটা সলভ করার জন্য। আমরা সেটা যদি ইজি করে এক লাইনে বসা দিতে পারি, আরও বেটার না? অবশ্যই আরও বেটার। তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, যে আমি কিন্তু এক লাইনে বসা দিতে পারতাম যে সারফেসে যেহেতু হচ্ছে জি এর মান বেশি, আপে যেহেতু জি এর মান কম, তাহলে উপরে লিখবো হচ্ছে আমরা আর প্লাস এস, আর নিচে হচ্ছে আমরা লিখবো কি আর। আর এটা একটা স্কোয়ার ছিল, তো স্কোয়ারটাকে তুলে আমরা এই পাশে হচ্ছে ক্যালকুলেট করে ফেলি, 313 বাই 263, 313 বাই 263 রুট ওভার। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1.09, 1.09। দেখো সব কিছু ঠিক আছে কিনা। ওকে, 1.09। তো আমাদের ফাইনালি বের করতে হবে কি বলো তো, আমাদের ফাইনালি বের করতে হবে এইচের মানটুকু। তাহলে এখন তুমি জাস্ট আর গ্রহণ করে দাও, আমরা নতুন পেজে চলে যাই। আর প্লাস এইচ বাই আর 1.09, আর বাই আর প্লাস এইচ সমান হচ্ছে 1.09। তাহলে তুমি যে আর গুণন করো, তাহলে সমান তুমি পাবা, এটা পাইছিলাম নাকি, আর প্লাস এইচ ছিল হচ্ছে গিয়ে উপরে। আচ্ছা, ওকে, আর প্লাস এইচ বাই হচ্ছে তোমার আর। তাহলে তুমি যে এখন আর গ্রহণ করে দাও, তাহলে আর প্লাস এইচ সমান 1.09 আর, আর তাহলে তোমার এইচ সমান থাকতেছে 1.09 মাইনাস 1, আরটাকে আর কি আমরা কমন নিয়ে নিলাম। তাহলে তুমি মান বসালেই আর এর যে মানটা, এটা হচ্ছে তোমার পৃথিবীর যে ব্যাসার্ধ, নর্মালি হচ্ছে 6400 কিলোমিটার, যদি দেওয়া না থাকে আমরা বসাতে পারি। তাহলে 1.09 মাইনাস 1 ইন্টু 6400, তাহলে তুমি 576 কিলোমিটার। যেহেতু আমরা 6400 কিলোমিটার এককে বসাইছি, তাহলে হচ্ছে আমাদের 576 কিলোমিটার। তার মানে তুমি যদি ওইটাকে, ওই পাত্রটাকে, গ্যাস সিলিন্ডারটাকে 576 কিলোমিটার উপরে নিয়ে যাও, তাহলে দেখা যাবে যে সেম পরিমাণ গ্যাস যতটুকু ভিতরে ছিল সেইটাই প্রসারিত হয়ে, মানে হচ্ছে কি আগে ভূপৃষ্ঠে যতটুকু ভলিউম দখল করছিল সেম ভলিউমই দখল করবে। ঠিক আছে, মানে তুমি কিন্তু হচ্ছে দেখো, ভলিউম তো গ্যাস পাত্রের ভিতর তুমি যত হচ্ছে ভলিউম রাখবা সবটাই সে দখল করবে, তাই না? তো এখানে হচ্ছে কি প্রেশারের যে ব্যাপারটা আর কি, তুমি যদি তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসো, তখন হয়তো প্রেশারটা কিছু কমে যাবে। তো প্রেশার কমে যাওয়ার ফলে তোমার এখানে কি বলে এটাকে, গ্যাসের প্রেশার কমে যাওয়ার ফলে তোমার সিলিন্ডার পিস্টনটা কিছুটা হয়তো নিচে নেমে যাইতো, নিচে নেমে যাওয়ার ফলে ভলিউমটা কিছুটা কমতো। তো তোমার মেইন ইস্যুই ছিল যে আমি ভলিউম কমাতে চেষ্টা করব না। ঠিক আছে, তো সেজন্যই মূলত হচ্ছে উপরে নিয়ে যাও। আমি আমাদের একটু সামারি বলি যে কেন উপরে নিয়ে যেতে হবে। ভূপৃষ্ঠে ছিল নির্দিষ্ট পরিমাণ বড় একটা প্রেশার ক্রিয়েট করছিল, তো তাপমাত্রা তুমি যদি কমাও তাহলে কিন্তু প্রেশার অটোমেটিক কমবে। ঠিক আছে, এই প্রেশার কমার ফলে মানে গ্যাসের যে প্রেশার এটা কমে যাবে। এখন তোমার এই যে বর যেটা রাখছিল উপরে পিস্টনের মুখে,
ওইটার প্রেশার তো আর কমতেছে না, মানে ও তো হচ্ছে কি প্রেশার দিতেই আছে। তো এই প্রেশারের ফলে গ্যাসটা কিছুটা সংকুচিত হয়ে যেতে পারে, মানে আয়তন কিছুটা কমবে। ঠিক আছে, তো তোমার মেন উদ্দেশ্য ছিল আয়তন আমি কমাবো না। তো আয়তনটাকে যদি বাড়াতে চাও তাহলে তুমি হয় বোর্ডটুকু এখান থেকে কিছুটা কমায় দিতে পারো, যেহেতু বোর কমাতে বলে নেই। তো আমি হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতা নিয়ে যাব যাতে অভিকর্ষজ কারণে এই প্রেশারটা কমতে থাকে। ঠিক আছে, তো এই উচ্চতাটাই তোমাকে বের করতে বলছে। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথ দেখি। সেখানে বলছে কি যে প্রমাণ তাপমাত্রা ও চাপে একটি বেলুন 175 কেজি ভার বহন করতে পারে। সাম্যাবস্থা থেকে কোনো উঁচু স্থানে যেখানে বায়োমেট্রিক চাপ 50 সেন্টিমিটার পারদ চাপের সমান এবং তাপমাত্রা হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস, সেখানে বেলুনটি কতবার বহন করতে পারবে আয়তন ধ্রুবক ধরে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে মাত্র আমরা যে অঙ্কটা করলাম এটার মতোই, বা তুমি এটা হচ্ছে ডেন্সিটির মতো করতে পারো। ভলিউম কি দেওয়া আছে? ভলিউম দেওয়া নেই, তাহলে ডেন্সিটিটা হচ্ছে কি তোমার করতে একটু হচ্ছে গিয়ে কষ্ট হবে। আর ভলিউম মানে সংখ্যাগত মানটা যেহেতু দেওয়া নেই, আর আয়তন কিন্তু এখানে চেঞ্জ হবে না, আয়তন যেহেতু অপরিবর্তিত, তাহলে তুমি কি করবা, ওই যে আমরা হচ্ছে কিছুক্ষণ আগে একটা ব্যাপার পড়লাম যে হচ্ছে কি আমরা পিবি ইকুয়াল W/M RT, এই যে সূত্রটা আমরা পড়ছিলাম, এই সূত্রটা এখন হচ্ছে আমরা সরাসরি ইউজ করে ফেলতে পারি। কারণ দেখো এখানে কি কি চেঞ্জ হচ্ছে, প্রেশার চেঞ্জ হচ্ছে, ভলিউম কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো ভলিউম যেহেতু চেঞ্জ হবে না, তাহলে আমাদের হচ্ছে গিয়ে বড়টা হচ্ছে গিয়ে আমাদের বাড়াতে হবে, বা মানে চেঞ্জ করতে হবে। এখানে মেইন কথা হচ্ছে গিয়ে দেখো কি কি ফাইনালি তোমাকে বের করতে বলছে যে হচ্ছে সেখানে বেলুনটি কতবার বহন করতে পারবে। এখান থেকেই বোঝা যাচ্ছে যে এখানে আমাদের হচ্ছে ডাব্লিউ যেটা, এই ডাব্লিউটা হচ্ছে আমাদের হয়তো কিছুটা চেঞ্জ করা লাগতে পারে। তো আমরা এর জন্য ডাব্লিউকে এখানে নাম্বারিং করবো, মানে 1 2 লিখবো। ফাইনালি আমরা দেখবো যে সে আসলে কতবার বহন করতে পারতেছে। আর তো এখানে চেঞ্জ হবে না, টি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা সূত্রটা কীরকমভাবে লিখবো, এরকমভাবে যদি লিখি দুটো ইকুয়েশন, একটাকে অন সিরিজ ইকুয়েশন আর একটা কিন্তু অন টু সিরিজ ইকুয়েশন ধরি, তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো P1 B1। তো বি তো আসলে নাম্বারিং করতে হবে না, কারণ তোমাকে বলছে যে আয়তন অপরিবর্তিত থাকবে। তাহলে P1/P2 সমান একটা নির্দিষ্ট পদার্থ কিন্তু সে ধারণ করতে পারতেছিল, তাই না? প্রমাণ তাপমাত্রা চাপে এত কেজি ভার বহন করতে পারে। ঠিক আছে, তাহলে আণবিক ভর যেটা আমি যে পদার্থই রাখি না কেন কোনো ম্যাটার না, তাহলে এই এম যেটা এম আর কি চেঞ্জ হবে না। তাহলে হচ্ছে আমাদের W1 T1 আর নিচে হচ্ছে আমাদের W2 T2। এখান থেকে আমরা W2টা নির্ণয় করব। ঠিক আছে, আমরা আর কি ধরে নিচ্ছি যে এই বেলুনটা যেটা এটা হলো হচ্ছে একটা নির্দিষ্ট পদার্থ আর কি ধারণ করতেছে। ঠিক আছে, ওকে। সেখানে বেলুনটি কতবার বহন করতে পারবে যেখানে আয়তন অপরিবর্তিত। তাহলে তুমি এখন জাস্ট মানগুলা বসাও, আমরা হচ্ছে W2 বের করব। সুতরাং W2 সমান কত হবে বলো? W2 সমান তোমার হবে, W2টাকে এই পাশে নিয়ে গেলাম, উপরে চলে আসলো, তাহলে W1 T1, P2টা এই পাশে এসে উপরে উঠে যাবে, আর T2 P1, T2 গুণন P1। তাহলে এখন জাস্ট মানগুলো চলো আমরা বসাই। W1 কত ছিল? প্রথমে হচ্ছে 150 কেজি ভার বহন করতে পারতেছিল, তাহলে আমরা জাস্ট 150 কেজি বসায় দিচ্ছি। এটা কোনো চেঞ্জ করতে হবে না, কারণ আমরা ফাইনাল যে তখন অ্যান্সারটা পাবো সেটা কি যে এককে পাবো। T1 যেটা সেটা হচ্ছে গিয়ে প্রমাণ তাপমাত্রা ও চাপে, তাহলে প্রমাণ তাপমাত্রা হচ্ছে কি 16 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 273। P2 হচ্ছে দ্বিতীয় চাপ কত বলছে, যে যেখানে বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে তোমার কি 50 সেন্টিমিটার পারদ চাপ, তাহলে আমরা এখানে 50 সেন্টিমিটারই বসাচ্ছি, চেঞ্জ করার দরকার নেই। এই কথাটা মানে হচ্ছে কি আমি এটা যেহেতু চেঞ্জ করতেছি না, তার মানে আমরা যখন P1 বসাবো সেটাও কিন্তু এই বায়ুমণ্ডলীয় চাপ মানে মার্কারি চাপই আমরা বসাবো। ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে গিয়ে নিচে পাবো T2 হচ্ছে তোমার -10 ডিগ্রি সেলসিয়াস মানে 263 কেলভিন ইন্টু P1 হচ্ছে তোমার প্রমাণ চাপ যেহেতু বলছিল, তাহলে 76 মিলিমিটার পারদ চাপ সেন্টিমিটার পারদ চাপ। ঠিক আছে, যেহেতু সেন্টিমিটার এককে দেওয়া ছিল, তো আমরা এটা সেন্টিমিটার এককেই বসাতে হবে। তো এখন তুমি যদি জাস্ট মান বসাও তাহলে হচ্ছে তুমি অ্যান্সার পেয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তো এরকমভাবে আর কি এটা করতে হবে। তাইলে এটা তোমার এরকমভাবে করতে হবে। তোমাকে যদি বলতো যে শুরুতে হচ্ছে 150 কেজি বাতাস বহন করতে পারতেছিল সে, দ্বিতীয় ক্ষেত্রে সে কত কেজি অক্সিজেন বহন করতে পারবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই এম এর ব্যাপারটাও কনসিডার করা লাগতো। যেহেতু এম সম্পর্কে এখানে কোনো আইডিয়া নেই, তো আমরা হচ্ছে গিয়ে ধরে নিচ্ছি যে শুরুতে যে হচ্ছে গিয়ে যে উপাদানটা সে বহন করছিল, দ্বিতীয় ক্ষেত্রেও সেই উপাদানটাই সে বহন করতেছে। জাস্ট আমরা দেখবো তার ক্যাপাসিটি কতটুকু বাড়লো নাকি হচ্ছে কমলো। ঠিক আছে, তো আমরা চলো দেখি এটার অ্যান্সারটা একটু নির্ণয় করে দিই, যাতে তোমরা যে নিজেরা টেস্ট করো। ইন্টু 273 ইন্টু 50 ভাগ হচ্ছে তোমার 263 ইন্টু 76।
তাহলে 102.43 কেজি। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে বলছে 500 সেন্টিমিটার কি সিসি মানে সেন্টিমিটার কিউব এবং হচ্ছে 100 সেন্টিমিটার কিউব আয়তনের দুটি কাচ নল উপেক্ষণীয় আয়তনের নল দ্বারা সংযুক্ত আছে। ঠিক আছে, মানে এরকম একটা নল দ্বারা যুক্ত আছে যেটার আয়তন একদম নগণ্য, মানে কাউন্ট করতে হবে না। ব্যবস্থাটি যখন বায়ু রোধ করা হলো তখন বায়ু অভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ হচ্ছে গিয়ে কি 76 সেন্টিমিটার মার্কারি চাপ। যদি 100 সিসি নলকে 100 সেন্টিমিটার কিউব আয়তনের যে নলটা আছে এটাকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং হচ্ছে গিয়ে 500 সেন্টিমিটার কিউব নলকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তবে ব্যবস্থাটির অভ্যন্তরীণ চাপ কত হবে? তাহলে দেখো এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ম্যাথ। এটা আমরা কীভাবে সলভ করব? তো আমরা বলছিলাম হচ্ছে গিয়ে কি, যখন তোমার গ্যাস মিশ্রিত করো, এখানে কিন্তু গ্যাস আসলে মিশ্রিত করা হয়েছে। ধরো এটা একটা পাত্র ছিল, একটা ছোটো পাত্র, আর একটা পাত্র ছিল একটু বড় পাত্র। এটা হচ্ছে আমরা একটা নল দ্বারা কানেক্ট করে দিয়েছি। তো নলটা হচ্ছে এরকম, যার হচ্ছে গিয়ে তোমার ভলিউম নেই বললেই চলে, মানে খুবই সূক্ষ্ম চিকন একটা নল, চিকন নল। এটা তুমি ধরো যে খুবই চিকন একটা নল। তো গ্যাসটা একসাথে হয়ে গেল। তো আমরা এখানে কিন্তু কনসেপ্টটা ছিল এরকম যে দুইটা গ্যাস পাত্র যখন আমরা হচ্ছে কি নল দ্বারা যুক্ত করে দিলাম, তখন তখন যে ফাইনাল বা মিশ্রিত যে হচ্ছে গিয়ে চাপটা হবে, ফাইনাল চাপ, বা এই যে এরকমভাবে আমরা হচ্ছে গিয়ে যুক্ত করে দিলাম, তখন দুইটাকে মিলে আমরা একটা পাত্র কনসিডার করতে পারি। ঠিক আছে, দুইটা যেহেতু যোগ হয়ে গেছে তাহলে হচ্ছে কি আমাদের দুইটা মিলে, ঠিক আছে, টোটাল যে ভলিউম বিয়ন্ড শুরুটা ছিল ছোটো যে এটা হচ্ছে ছিল 100 সিসি, 100 সিসি, আর বি2 যেটা ছিল এটা ধরো হচ্ছে কি তোমার 500 সিসি, যেটা একদম সরাসরি ভলিউম দেওয়া আছে। তো যখন আমি একসাথে যোগ করে দেব তখন কিন্তু আমার বি টোটাল কনসিডার করতে হবে, মানে দুইটা পাত্র মিলে একটা হয়ে গেছে। তো বি টোটাল হচ্ছে এখানে তাহলে 600 সিসি। ঠিক আছে, 600 সিসি। তো তোমাকে যখন এরকম টাইপের ম্যাথ করতে বলবে তখন আমরা হচ্ছে গিয়ে কি, টিমটা ছিল যে আমাদের টোটাল যে প্রেশারটা বা ফাইনাল যে প্রেশারটা, এই ফাইনাল প্রেশারটা হচ্ছে গিয়ে এই পুরা পাত্রটা মানে হচ্ছে 600 সিসির যে পাত্রটা, এই পাত্রটা যদি টোটালি প্রথম গ্যাস দখল করতো তাহলে প্রথম গ্যাসে যতটুকু চাপ দিত প্লাস, এখানে তো দুইটা গ্যাস, ঠিক আছে, দুইটা পাত্রে দুইটা গ্যাস ছিল। তো আমরা চিন্তা করতেছি এরকম যে এই টোটাল পাত্রটা মানে 600 সিসি পাত্রটা প্রথম গ্যাস দখল করলে সে টোটাল কতটুকু প্রেশার দিত সেই প্রেশার, প্লাস দ্বিতীয় গ্যাস যদি সে একা দখল করতো তাহলে সে কতটুকু প্রেশার দিত সেই প্রেশার, প্লাস আরও যদি গ্যাস থাকতো, ঠিক আছে, তো সবগুলা একা যদি পাত্রটা দখল করতো তাহলে কতটুকু প্রেশার দিত, সবগুলা সামেশন হচ্ছে আমাদের ফাইনাল প্রেশার। তো এখানে গ্যাস কয়টা ছিল? জাস্ট দুইটা ছিল। ঠিক আছে, প্রথম 100 সিসিতে একটা গ্যাস ছিল, 500 সিসিতে আরেকটা গ্যাস ছিল। তো আমাদের এখানে ফাইনাল প্রেশারটা জাস্ট দুইটা প্রেশারের যোগফল। এই প্রেশারগুলো আবার কি কি, যে P1 P2 এইটা আবার কি কি? এই P1টা হচ্ছে কি প্রথম পাত্র পুরা পাত্রটা একা, প্রথম গ্যাস পুরা পাত্রটা একা দখল করলে যে প্রেশারটা দিত। P2টা আসলে কি, দ্বিতীয় গ্যাসটা পুরা পাত্রটা একা দখল করলে সে কতটুকু প্রেশার দিত। ঠিক আছে, এই মানটুকু। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন দেখি যে প্রথম পাত্র যেটা, প্রথম গ্যাস যেটা, প্রথম গ্যাস সে যদি পুরা পাত্রটা একা দখল করতো তাহলে কতটুকু প্রেশার দিত সেটা আমরা নির্ণয় করে ফেলি। তাহলে দেখো প্রথম পাত্র যেটা, প্রথম গ্যাস হচ্ছে গিয়ে 500 সেন্টিমিটার কিউবেটা আমরা ধরবো নাকি হচ্ছে গিয়ে 100 সেন্টিমিটার কিউব? আমরা হচ্ছে যেহেতু এখানে 100 সেন্টিমিটারকে বিয়ন ধরছি তাহলে এটাকে আমরা ধরি হচ্ছে গিয়ে প্রথম গ্যাস, মানে ছোট যে পাত্রটা এটাকে আমরা ধরি হচ্ছে প্রথম গ্যাস। তাহলে প্রথম গ্যাস তার আয়তন ছিল 100 সিসি আর তার চাপ ছিল হচ্ছে গিয়ে কি 70 সেন্টিমিটার পারদ চাপ। ঠিক আছে, প্রথম গ্যাসের এখন প্রথম ক্ষেত্রে যখন হচ্ছে গিয়ে বায়ু রোধ করা হয়েছে দুইটারই আসলে সেমি ছিল, তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, আবার হচ্ছে গিয়ে কি তোমার চাপ ছিল 70 সেন্টিমিটার মার্কারি চাপ। তাহলে প্রথম ক্ষেত্রে আমি যদি বলি মানে ছোটো যে পাত্রটা, এই পাত্রটার প্রেশার ছিল হচ্ছে গিয়ে, আমরা জাস্ট ওই সূত্রটা ইউজ করবো, P1 B1 সমান হচ্ছে তোমার P2 B2। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে গিয়ে দেখো আমাদের এই B2টা কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে ফাইনালি কিন্তু আর তার ভলিউম 100 সিসি না, তার 600 সিসি হয়ে গেছে ভলিউম। তাহলে P1 যেটা মানে শুরুতে যে চাপটুকু, সেই চাপটুকু ছিল 70 মার্কারি চাপ, তাহলে 70 ইন্টু শুরুতে তার হচ্ছে ভলিউম ছিল 100। ঠিক আছে, সমান P2 কত হবে সেটা আমরা জানি না, এটা অ্যাকচুয়ালি আমরা নির্ণয় করব। দ্বিতীয়ত তার ভলিউম হয়ে গেছে কত, 600। যখনই হচ্ছে কি আমরা নল দ্বারা যুক্ত করে দিছি তখন হচ্ছে এই টোটাল পাত্রের ভলিউম হয়ে গেছে 600। আর আমরা এটা হিসাব করতেছি যে এই পাত্রটা সে যদি একা দখল করতো তাহলে সে আসলে কতটুকু প্রেশার দিত। ঠিক আছে, তাই এটা হচ্ছে আমাদের 7 ইন্টু
তাহলে সে চাপ দিত 11.63। তাহলে P2 এখানে P2 সমান প্রথম গ্যাসের জন্য, ঠিক আছে, এটাকে আমরা বলছি প্রথম গ্যাসের জন্য P2, প্রথম গ্যাসের জন্য P2। ঠিক আছে, P2 বলতে হচ্ছে কি ফাইনাল যে চাপটা আর কি। এখানে তোমাদের হয়তো একটু, আচ্ছা, প্রথম গ্যাসের জন্য আমি P1 ড্যাশ লিখি, তাহলে ব্যাপারটা আরও ইজি হয়, কারণ যেহেতু আমরা এই সূত্র হচ্ছে P1 P2 মানে দুইটা গ্যাস হচ্ছে কি আইডেন্টিফাই করে ফেলছি, তাহলে এটা আমরা লিখি P1 ড্যাশ, P1 ড্যাশ। এই পাশে অংশগুলোকে আমরা P1 ড্যাশ B1 ড্যাশ, ঠিক আছে, তাহলে ব্যাপারটা আরও সুন্দর হয়। তাহলে আমরা P1 ড্যাশ বলতে বোঝাচ্ছি প্রথম গ্যাসের ফাইনাল চাপ, সে যদি আর কি পুরা পাত্রটা দখল করতো, তাহলে এটা হচ্ছে 11.63 সেন্টিমিটার মার্কারি চাপ। যেহেতু আমরা সেন্টিমিটার মার্কারি চাপ বসাইছি, ফাইনালি অ্যান্সারটা এটাই হবে। তাহলে আমরা এখানে P1 ড্যাশ বসিয়ে দিই, P2 ড্যাশ বসিয়ে দিই। তো এটা তো গেল হচ্ছে গিয়ে কি প্রথম গ্যাসের জন্য, তাই না? এখন আমরা দেখব যে দ্বিতীয় গ্যাসটার জন্য, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা মান পেয়ে গেছি 11.63, এটা আপাতত এখানে বসিয়ে রাখি। তো এরকমভাবে হচ্ছে আমাদের দ্বিতীয় গ্যাসের জন্য P2 ড্যাশ বের করতে হবে, দ্বিতীয় গ্যাসের জন্য। তার দ্বিতীয় গ্যাসের জন্য কিন্তু দেখো যে তার তাপমাত্রা কিন্তু চেঞ্জ করা হয়েছিল। দ্বিতীয় গ্যাস যেটা 500 সিসি যে নলটা, এই নলটা হচ্ছে গিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। তো ব্যবস্থাটির অভ্যন্তরীণ চাপ কত? তাহলে দ্বিতীয় গ্যাসটাকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হয়েছিল। তাহলে দ্বিতীয় গ্যাসের জন্য আমি যদি চাপের পরিমাণ বের করতে চাই, যে ফাইনাল প্রেশারটা, সেটা কিন্তু এখন আর হচ্ছে গিয়ে তোমার জাস্ট পিবি না, P1 B1/T1, আমরা হচ্ছে এটাকে 2 সিরিজ বলি যেহেতু দ্বিতীয় গ্যাস বলছি। তাহলে P2 B2/T2, আর ফাইনালি যেটা হবে এটাকে ধরলাম আমরা P2 ড্যাশ B2 ড্যাশ, তারপর হচ্ছে তোমার T2 ড্যাশ, ঠিক আছে। এই দ্বিতীয় যে গ্যাসটা, এই গ্যাসটাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর কি উত্তপ্ত করা হয়েছিল, ঠিক আছে। তাহলে উত্তপ্ত করলে আমরা যদি বলি যে দ্বিতীয় গ্যাসটা যদি এই ফুল পাত্রটা দখল করতো, তাহলে তার হচ্ছে গিয়ে কি তোমার সে কতটুকু প্রেশার দিত সেটাই হচ্ছে কি আর কি আমরা কাউন্ট করতেছি। তাহলে আমাদের P2 ড্যাশ আর কি। তাহলে তুমি জাস্ট হচ্ছে মানগুলো বসায় দাও। শুরুতে যে প্রেশারটা ছিল এটাকে হচ্ছে আমরা জাস্ট ড্যাশ ছাড়াও চিন্তা করতেছি। শুরুতে প্রেশার ছিল হচ্ছে 70 ইন্টু B2 হচ্ছে গিয়ে কিন্তু শুরুতে ছিল সে 500 সিসি, আর টি ড্যাশ যেটা এটা এই পাশে এসে গুণন হয়ে যাবে T2 ড্যাশ। এটা হচ্ছে কি তুমি কত 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে গেছিলা, তার মানে তোমার 373 বাক হচ্ছে তোমার T2 হচ্ছে গিয়ে শুরুতে যেটা আর কি ছিল তোমার 20 ডিগ্রি সেলসিয়াস, মানে 293, আর এটার সাথে স্কোয়ার না ড্যাশ B2 ড্যাশ আসলে 600, তাই না? কারণ যেহেতু ফুল পাত্রটা সে একা দখল করছে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা পাচ্ছি 74.26। তাহলে P2 ড্যাশ যেটা P2 ড্যাশ এটা হচ্ছে তোমার 74.26 সেন্টিমিটার মার্কারি চাপ, ঠিক আছে, সেন্টিমিটার মার্কারি চাপ। দেখো এখানে ব্যাপারটা কিন্তু মানে আমরা নর্মালি P1 B1 মানে একটা গ্যাস প্রথম পাত্র দ্বিতীয় পাত্র মানে এরকমভাবে হচ্ছে নাম্বারিং করি, যে সূত্রগুলোতে P1 থাকে আর হচ্ছে P2 থাকে। এখানে আমাদের দুইটাই P2 দুইটাই P1, এটা তোমাদের একটু উল্টাপাল্টা রাখতে পারে। যেটা জাস্ট হচ্ছে আমি P2 লিখছি, এটা মানে হচ্ছে কি শুরুতে যে এনভায়রনমেন্টটা ছিল, আর P2 ড্যাশ হচ্ছে ফাইনালি যে এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে। তো আমরা এটা দেখলাম P2 ড্যাশের ভ্যালুটা 74, তার মানে আমরা যদি এখানে দুইটা যোগ করি 74 পয়েন্ট সামথিং আছে, তো এটাকে আমি আর লিখতেছি না। তাহলে আমরা হচ্ছে কি পাবো 11.66, তাহলে 85.92। তোমরা যখন নির্ণয় করবা তখন হচ্ছে কি দশমিকের পরে 2 ডিজিট নিবা আর কি। এখানে জাস্ট আমি 74 লিখে ফেলছি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এখানে আমাদের মেন কনসেপ্টটা কি ছিল বলো তো? ওই যে আমাদের শুরুর দিকে পড়ছিলাম যে মিশ্রিত গ্যাসের চাপ, যে একসাথে যদি আমরা অনেকগুলো গ্যাস মিশ্রিত করি তাহলে ফাইনাল যে প্রেশারটা সেটা হচ্ছে গিয়ে এই পুরা পাত্রটা যদি একটা মাত্র গ্যাস দখল করে তাহলে সে যে প্রেশারটা দিত এইগুলার সামেশন, মানে সামেশন অফ সবগুলা। এখানে দুইটা ছিল সেজন্য আমরা দুইটা যোগ করলাম। তাহলে আমাদের পরবর্তী মেয়াদে যেটা সেটা চলো আমরা একটু দেখি, যে দুটি তাপ অন্তরক পাত্র 1 এবং 2কে P1 B1 T1 এবং P2 B2 T2 চাপ আয়তন ও তাপমাত্রার বায়ু দিয়ে পূর্ণ করা হলো। দুটি পাত্রের মধ্যবর্তী বাল্বকে খুলে দেওয়া হলে সাম্যাবস্থায় বস্তুর তাপমাত্রা কত হবে? ঠিক আছে, তা তাপমাত্রার জন্য আমরা মানে গ্যাসের যে গতিতত্ত্বে আমরা আরও ডিটেলসে পড়বো। আপাতত হচ্ছে জাস্ট এই ম্যাথটাকে আমরা সলভ করি। গতিতত্ত্বের ডিটেলস আলোচনা আমরা করবো, ঠিক আছে।
ডিটেলস পড়ব, মানে মিশ্রিত গ্যাসের তাপমাত্রা কত হয় সেটা হচ্ছে কি আমরা গতিতত্ত্বের ডিটেলস পড়ব। ওকে, আপাতত এটা লিখে রাখো, আর এটা আমরা জাস্ট আপাতত সলভ করে দিই। তো এখানে দেখো আমাদের হচ্ছে গিয়ে পিভি ইকুয়াল এনআরটি যে সূত্রটা, পিভি ইকুয়াল এনআরটি, তো শুরুতে যে হচ্ছে পরিবেশটা দেয়া আছে P1 B1 T1, P1 B1 T1, তো শুরুতে তো একটা সংখ্যক মূলও কিন্তু ছিল, একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু ভর ছিল, তাই না ব্যাপারটা? এটা হচ্ছে ধরো N1। তো আমি যদি দুইটাকে একসাথে যুক্ত করি, আর দ্বিতীয় যে পাত্রটা এটাকে আমরা ধরলাম হচ্ছে ধরো P2 B2 সমান হচ্ছে N2 আর T2, ঠিক আছে? তো আমরা বলছিলাম যে ফাইনাল যে প্রেশারটা, এই ফাইনাল যে প্রেশার একসাথে যে আমরা হচ্ছে মিশ্রিত করি এরকম বেশ কিছু গ্যাস, তাহলে ফাইনাল প্রেশারটা হয় পিবি, এটা ধরো ফাইনাল প্রেশার সমান হচ্ছে সামেশন অফ এন মানে মূল সংখ্যার সমষ্টি আর টি, তো হচ্ছে কি ভলিউমটাও কিন্তু সামেশন, মানে হচ্ছে তোমার ফাইনাল যে ভলিউম সেটা সামেশন অফ এনআরটি, তাই না ব্যাপারটা? আর টি যদি এখানে হচ্ছে গিয়ে এখন চেঞ্জ হয়, দুই ক্ষেত্রে দুই রকম প্রেশার থাকে, মানে ফাইনাল তোমাকে এখানে কিন্তু বের করতে বলছে যে ফাইনাল তাপমাত্রাটা কত হবে, তার মানে আমাদের এখানে ফাইনালি একটা তাপমাত্রা আর কি আমরা ধরে নিচ্ছি, তো একটা নির্দিষ্ট তাপমাত্রা হয়তো হবে, তো ফাইনাল তাপমাত্রাটা এটা কিন্তু আর আমাদের নাম্বারিং করতে হবে না, কারণ যেহেতু হচ্ছে কি দুইটা একসাথে হয়ে ফাইনালি একটা মাত্র তাপমাত্রাই হবে, মানে আমরা জাস্ট এই কনসেপ্টটা ইউজ করতেছি। তো এটাকে তুমি ইচ্ছা করলে এরকমভাবে ওকে আপাততভাবেই থাকুক। তাহলে তোমাদের হচ্ছে গিয়ে কি আমাদের এখানে এই সূত্রের মধ্যে তাহলে দেখো মেইন যে থিমটা সেটা হচ্ছে সামেশন অফ এন লাগতেছে। এখানে আরেকটা ব্যাপার, এই অঙ্কের জন্য কোনোটাই কিন্তু ডিজিট দেওয়া নেই, মানে সংখ্যাগত মান দেওয়া নেই, তো যেহেতু সংখ্যাগত মান দেওয়া নেই আমরা কিন্তু কোনো হচ্ছে গিয়ে সাংখ্যিক উত্তর পাবো না, মানে একটা প্রমাণ টাইপের মেথড আর কি। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, আমাদের এই সূত্রের মধ্যে লাগতেছে হচ্ছে গিয়ে কি সামেশন অফ এন, ঠিক আছে, আর ফাইনাল ভলিউম লাগতেছে সামেশন অফ ভলিউম। তাহলে আমরা সামেশন অফ ভলিউম যেটা, ফাইনাল ভলিউম যেটা, এটা তো আমরা হচ্ছে জানি যে যেহেতু দুইটা পাত্র আমি একসাথে যোগ করছি, ঠিক আছে, তাহলে ফাইনাল ভলিউম হচ্ছে B1 প্লাস B2, তো এটা হচ্ছে আমাদের জানা আছে, মানে আমরা বুঝতে পারছি সামেশন অফ এন কত সেটা হচ্ছে এখন আমাদের একটু নির্ণয় করতে হবে, ঠিক আছে। আর তাপমাত্রা ফাইনাল যেটা আমরা জাস্ট এই সূত্র বসা দিলেই হচ্ছে, ঠিক আছে, মানে ফাইনাল তাপমাত্রা কত তাইলে হবে বলো তো, সামেশন অফ পি সামেশন অফ বি বাই হচ্ছে তোমার কি সামেশন অফ এন আর, তো আমাদের এখন হচ্ছে সামেশন অফ এনটুকু নির্ণয় করতে হবে। তো দুইটা পাত্র যেহেতু আমি হচ্ছে একসাথে করলাম, তাইলে এই পাত্রে যে পরিমাণ ভর ছিল প্লাস এই পাত্রে যে পরিমাণ ভর ছিল, ভর কি কমবে বা মূল সংখ্যা কি কমবে, তো এই পাত্রে N1 সংখ্যক মূল ছিল, এই পাত্রে হচ্ছে N2 সংখ্যক মূল ছিল, তাহলে দুইটা পাত্র জাস্ট আমি কানেক্ট করছি, এখান থেকে কিন্তু কোনো পরিমাণ গ্যাস বের হয়ে যায় নাই বা নতুন গ্যাস আসে নাই, তার মানে আমি যদি বলি টোটাল যে হচ্ছে গিয়ে মূল সংখ্যা হচ্ছে জাস্ট দুইটা মূল সংখ্যার যোগফল। তাহলে আমি যদি এখান থেকে মূল সংখ্যার সূত্রটা নিয়ে আসি, তাহলে আমরা পাবো N1 সমান P1 B1 বাই আর T1, ঠিক আছে। তো ঠিক একইভাবে এখানে আমরা পাবো N2 P2 B2 আর T2। তাহলে আমাদের যদি বলি সামেশন অফ মূল সংখ্যা কত, সামেশন অফ এন হচ্ছে দুইটার যোগফল, মানে হচ্ছে গিয়ে আমাদের আর তো কমন, তাহলে 1/r যদি আমরা হচ্ছে সামনে লিখে ফেলি কমন নিয়ে, তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে, আর ফাইনালি যে হচ্ছে গিয়ে হ্যাঁ ওকে, তাহলে P1 B1 বাই T1 প্লাস হচ্ছে তোমার P2 B2 বাই T2, ঠিক আছে, এটা হচ্ছে তোমার সামেশন অফ এন। তাহলে আমরা সামেশন অফ এন পেয়ে গেলাম, সামেশন অফ এন। এখানে হচ্ছে কি আমাদের অ্যান্সারটা কিন্তু সংখ্যাগত কোনো মান আসবে না, ঠিক আছে, আমরা যত দূর পর্যন্ত আর কি যেতে পারি। তাহলে আমরা সামেশন অফ এন পেয়ে গেলাম, তো তুমি সামেশন অফ এন এখানে পেয়ে গেছো, আর সামেশন অফ বি যেটা এটা তো তুমি জানোই B1 প্লাস B2, তাহলে এখন এই সূত্রে জাস্ট আমরা মানটুকু বসাই দেবো, সংখ্যাগত কোনো রেজাল্ট এখানে আসবে না। তাহলে চলো আমরা যদি দেখি এই সূত্রে মান বসাই, তাহলে সামেশন অফ পি যেটা, সামেশন অফ পিটাও তাহলে আমাদের একটু নির্ণয় করতে হবে, বা হচ্ছে কি আমরা ইচ্ছা করলে একসাথে ওই যে আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র যেটা রসায়নে তোমরা পড়ছো, যে পি ফাইনাল সমান পি ফাইনাল বি ফাইনাল সমান, তাহলে আমাদের হচ্ছে বি ফাইনালটাকে আর B1 প্লাস B2 লিখতে হবে না, মানে জাস্ট আমরা একসাথে এটা বের করে ফেলতে পারবো। তাহলে পি ফাইনাল প্লাস বি ফাইনাল সমান হচ্ছে কি P1 B1 প্লাস হচ্ছে P2 B2, ডাল্টনের আংশিক চাপ সূত্র, মানে আমরা হচ্ছে গ্যাস যদি মিশ্রিত করি, আমরা এই অংশটা পড়ছি আমাদের ফিজিক্সে যে মিশ্রিত গ্যাসের চাপ হচ্ছে গিয়ে কি যে
আলাদা আলাদা করে সবগুলার হচ্ছে গিয়ে কি চাপের যোগফল। তো এই সূত্রটাতে জাস্ট আমি বলে দিছি যে কনসেপ্টটা এটা, কিন্তু এই সূত্রটা আসতে হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে। তাহলে এই যে এই সূত্রটাকে আমরা বলতেছি ডাল্টনের আংশিক চাপ সূত্র, মিশ্রিত গ্যাসের চাপ। ঠিক আছে, তাহলে আমরা এই যে পি ফাইনাল বি ফাইনালকে ইচ্ছা করলে P1 B1 প্লাস P2 বসায় দিতে পারি, আর সামেশন অফ এন যেটা আমরা পাইছি এটাকে এই ফর্মেটে জাস্ট ভাগ করে দিলে টি ফাইনাল আমরা পেয়ে যাবো। মানে হচ্ছে এটা কোনো সংখ্যা অত মান আসবে না, যতটুকু আর কি আমরা হচ্ছে ক্যালকুলেশন মানে সরলীকরণ করে নিয়ে যেতে পারি। তাহলে দেখো আমরা হচ্ছে এখান থেকে এখন আমি আর বসাবো না, P1 P ফাইনাল বি ফাইনাল P1 B1 প্লাস P2 B2 বসায় দিলা, সামেশন অফ এন যেটা আমরা এখানে পাইছি এখানে এটা বসায় দিবা, মানে লসাগু করলে আর একটু মানে বৃষ্টি হবে দেখতে আর কি। T1 T2 লসাগু নিয়ে তুমি ফাইনালি আর কি একটা পেলা। আর হচ্ছে গিয়ে ওকে আমি করে দেই পি ফাইনাল বি ফাইনাল, এটাকে আমরা লিখি P1 B1 প্লাস P2 B2 সামেশন অফ এন আমরা পাইছি কত, সামেশন অফ এনটাকে যদি আমরা বলি তাহলে এখানে কিন্তু দেখো একটা আর আছে, মানে আরটুকুকে আমরা না লিখলেও হবে, তো ওকে লিখি আপাতত 1/r। আর এটা যদি আমরা লসাগু নিই তাহলে নিচে থাকবে T1 T2, এখানে থাকবে হচ্ছে কি আমাদের T2 P1 B1 T2 প্লাস P2 B2 T1, আর সাথে তো হচ্ছে কি সামেশন অফ এন এর সাথে কি আছে একটা আর আছে, আর তারপরে তোমার টি ফাইনাল। তাহলে দেখো তোমার আরটা কাটাকাটি চলে যাবে, এই আরটা আর এই আরটা কাটাকাটি চলে যাবে। তাহলে ফাইনালি তোমার টি ফাইনাল থাকবে যে এইগুলা উপরে উঠে আসবে আর কি, P1 B1 প্লাস P2 B2 এটাকে ব্র্যাকেট ইউজ করে ওইটার সাথে কি করবা গুণন করে দিবা T1 T2, আর এই অংশটা এসে নিচে চলে আসবে P1 B1 T2 প্লাস P2 B2 T1। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার ফাইনাল টেম্পারেচার। মানে এটা হচ্ছে গিয়ে যদি সংখ্যা অত মান থাকতো তাহলে তোমার এতটা জটিল হইতো না বা দেখতে বৃষ্টি হইতো না, তখন হয়তো তুমি একটা সুন্দর মান পাইতা। তো নর্মালি যদি আমাদের আসে তাহলে সংখ্যা অত মান দিয়ে আসবে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তো এখানে বলছে হাইড্রোজেন এবং হচ্ছে অক্সিজেনের একটি মিশ্রণের আয়তন হচ্ছে 2 লিটার, উষ্ণতা হচ্ছে 300 কেলভিন, চাপ 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার এবং হচ্ছে বর 0.76 গ্রাম। মিশ্রণে হাইড্রোজেন এবং অক্সিজেনের বর নির্ণয় করো। ঠিক আছে, তার মানে আমাদের হচ্ছে গিয়ে এখানে যে কনসেপ্টটা ইউজ করতে হবে ওই যে মিশ্রিত গ্যাস। ঠিক আছে, এখানে কিন্তু গ্যাস মিশ্রিত করা হয়েছে, যে একটা পাত্রে হাইড্রোজেনও মিশ্রিত করা হয়েছে এবং সাথে হচ্ছে কি অক্সিজেনও রাখা হয়েছে। দুইটার আয়তন হচ্ছে তোমার 2 লিটার, আর ফাইনাল প্রেশারটা তোমার হচ্ছে কি এখানে দেয়া আছে, তাই না? এবং চাপ এত, তো দুইটার মিশ্রিত যে ভর এটা হচ্ছে তোমার দেয়া আছে। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, আমরা বলছিলাম যে ফাইনাল যে প্রেশারটা, ফাইনাল প্রেশার মিশ্রিত গ্যাসের ফাইনাল প্রেশার হচ্ছে তোমার সামেশন অফ এন আর টি, আর এখানে যে বিটা ছিল এই বিটা কিন্তু হচ্ছে ফাইনাল ভলিউম। তো এটাকে আমরা ইচ্ছা করলে এই যে এই পাশে যদি নিচে নিয়ে আসি তাহলে হচ্ছে ফাইনাল ভলিউম। মিশ্রিত গ্যাসের ফাইনাল প্রেশার সমান পি ফাইনাল সমান সামেশন অফ এন আর টি বাই হচ্ছে তোমার কি বি ফাইনাল, তাই না ব্যাপারটা? এখন দেখো তোমাকে এখানে বলছে যে আমাদের এখানে সামেশন অফ এন কত হবে, যেহেতু দুইটা গ্যাস আছে, হাইড্রোজেন গ্যাস আছে, অক্সিজেন গ্যাস আছে, তাহলে মাস্ট এটার মধ্যে হাইড্রোজেনেরও কিছু একটা মূল সংখ্যা আছে, অক্সিজেনেরও কিছু পরিমাণ কি মূল সংখ্যা আছে। তাহলে এখানে আমাদের সামেশন অফ এনকে আমরা লিখতে পারি এন অফ হাইড্রোজেন প্লাস এন অফ অক্সিজেন। ঠিক আছে, আমি H2 আর হচ্ছে O2 লিখতেছি না, লিখে দিই, কারণ হচ্ছে কি হাইড্রোজেন দ্বিপারমাণবিক, অক্সিজেনও কি দ্বিপারমাণবিক। তাহলে এখানে এই সামেশন অফ এন এর ভিতর তোমার হাইড্রোজেনেরও কিছু অংশ আছে, অক্সিজেনেরও কিছু অংশ আছে, আর টি আর নিচে হচ্ছে তোমার কি বি ফাইনাল। তো এখন এই মানগুলা কিন্তু দেয়া আছে তোমাকে, দুইটার মূল সংখ্যার যোগফল কত সেটা দেয়া নেই, কিন্তু অন্য মানগুলো দেয়া আছে। ফাইনাল প্রেশার কত বলছে বলো তো? ফাইনাল প্রেশার বলছে হচ্ছে গিয়ে 10⁵, তাহলে ফাইনাল প্রেশার হচ্ছে তোমার 10⁵। আমরা সামেশন অফ এন টুকু বের করবো। সামেশন অফ এন টুকু কি এটা তো বুঝতে পারছো, আমরা আপাতত এখানে সামেশন অফ এন লিখি। ঠিক আছে, সামেশন অফ এন। আর আর টি যেটা এগুলো তো এই পাশে এসে ভাগ হয়ে যাবে, ওকে আপাতত এখানে লিখি 8.31 ইন্টু কেলভিন স্কেলের তাপমাত্রা কত 300 কেলভিন। তো কেলভিন এককে তোমাকে দেয়া আছে। আর হচ্ছে তোমার ভলিউম যেটা, ভলিউমটা কিন্তু এখানে তোমাকে ঝামেলা করছে যে লিটারে দেয়া আছে, কিন্তু আমাদের লাগবে কি একক, মিটার কিউব একক। ঠিক আছে, যেহেতু আমরা প্যাসকেল একক বসাইছি তাহলে অবশ্যই হচ্ছে কি আমাদের মিটার কিউব একক লাগবে। তাহলে কত লিটার দেওয়া আছে? 2 লিটার। ঠিক আছে, তো এখানে একটা কাজ করে ফেলতে পারো তুমি, এই যে আমাদের
10⁵ প্যাসকেল মানে কি 1 atm বায়ু চাপ, তাই না? তার মানে আমাদের হচ্ছে এখানে 1 atm বসিয়ে দিই, আর এখানে হচ্ছে তোমার ফাইনাল প্রেশার যেটা, এটা হচ্ছে 2 লিটার বসিয়ে দিই। তাহলে আর কি তোমার কাজটা একটু কমে গেল, মানে এটাকে যে হচ্ছে কি আমাদের লিটার থেকে কিন্তু আমরা 2 মিটার কিউবে নিতে চাই, তাহলে কিন্তু অনেক সময় ভুলে যাই যে আসলে কত দ্বারা কি করতে হবে। তাহলে আর এর মান 0.082 বসা দিলেই হচ্ছে। তাহলে আমরা সামেশন অফ এন এখন কত পেয়ে যাব, 2 এই পাশে এসে গুণন হয়ে যাবে 2, আর ভাগ হবে 0.082 ইন্টু 300। তাহলে আমরা সামেশন অফ এন পাচ্ছি 0.081। তাহলে সামেশন অফ এন, সুতরাং সামেশন অফ এন সমান 0.081। ঠিক আছে? তো সামেশন অফ এন এর মধ্যে যেন কী কী ছিল, তোমার হচ্ছে গিয়ে এখানে হাইড্রোজেনের অমূল সংখ্যা ছিল, অক্সিজেনের অমূল সংখ্যা ছিল। তো এটাকে আমরা এখন হচ্ছে লিখব ওকে, এটাকে এখন আমরা লিখব এন অফ হাইড্রোজেন প্লাস এন অফ অক্সিজেন সমান তোমার 0.081। তাই না ব্যাপারটা? তো এটা আমরা হচ্ছে নির্ণয় করতে পারলাম। এখন দ্বিতীয় ক্ষেত্রে এখন আমরা চলে যাব কোথায়, বর্ডে। আমরা যদি এখন বর্ডের ব্যাপারটা কনসিডার করি, বর তো দুইটা মিলে হচ্ছে টোটাল বর ছিল 0.76 গ্রাম। তো বরের ব্যাপারটা আমরা এরকমভাবে চিন্তা করতে পারি যে কিছু পরিমাণ বর ছিল হাইড্রোজেনের, এটাকে তুমি একটা ইকুয়েশন রেখে দাও, কিছু পরিমাণ বর ছিল অক্সিজেনের, ঠিক আছে, সমান দুইটার যে সমষ্টি, বরের সমষ্টি ছিল 0.76, তাহলে 0.76। ঠিক আছে, এখন বরের ব্যাপারটাকে আমরা কিভাবে কাউন্ট করতে পারি, বরের ব্যাপারটাকে কিন্তু আমরা ওই মূল সংখ্যার সাথে মিক্স করতে পারি। এন সমান ছিল তোমার W/m। তাহলে আমি যদি বরের ব্যাপারটা এই মূল সংখ্যার সাথে রিলেট করি, তাহলে হচ্ছে আমরা W কে লিখতে পারি n ইন্টু m, মানে n ইন্টু আণবিক ভর। ঠিক আছে, n ইন্টু আণবিক ভর কিন্তু আমরা লিখতে পারি। তাহলে আমরা বর, হাইড্রোজেনের বর প্লাস হচ্ছে অক্সিজেনের বর হচ্ছে সমান এত। এখন বরটাকে আমরা রিপ্লেস করবো কি মূল সংখ্যা দিয়ে। তার মানে আমি যদি এখানে বরের ব্যাপারটাকে রিপ্লেস করি, লিখতে পারবো এরকম n গুণন আণবিক ভর। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের যে হচ্ছে গিয়ে ওয়েট বর, সেটাকে আমি লিখতে পারি এরকম, হাইড্রোজেনের মূল সংখ্যা প্লাস গুণন হচ্ছে গিয়ে আণবিক ভর, মানে হাইড্রোজেনের আণবিক ভর মানে 2, প্লাস অক্সিজেনের বর হচ্ছে গিয়ে কত আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি হচ্ছে গিয়ে ওয়েট, তো আমরা হচ্ছে গিয়ে ধরে নিয়েছিলাম ওয়েট O2 মানে হচ্ছে অক্সিজেনের বর, এটাকে আর কি আমরা রিপ্লেস করতেছি মূল সংখ্যার মাধ্যমে। তাহলে হচ্ছে গিয়ে অক্সিজেনের মূল সংখ্যা NO2 ইন্টু অক্সিজেনের হচ্ছে আণবিক ভর মানে 32 সমান হচ্ছে 0.76। তো এখন তুমি কি করতে পারো, দেখো উপরে কিন্তু হচ্ছে তুমি একটা ইকুয়েশন পাইছো, এখানে নিচে আরেকটা ইকুয়েশন, তো দুইটা ইকুয়েশন সলভ করলে কিন্তু এখন আমরা হচ্ছে রেজাল্ট পেয়ে যাব। যেহেতু দুইটা ইকুয়েশন আমরা পাইছি, আমরা ওই যে ওই অপনয়ন প্রতিস্থাপন অথবা যে কোনো পদ্ধতি তুমি ফলো করো না কেন, দুইটা ইকুয়েশন রিপ্লেস করতে পারো অথবা হচ্ছে যাই কিছু করো। তো উপরে হচ্ছে কি এটাকে আমরা একটু সুন্দর করে লিখি, এটাকে আমরা হচ্ছে কি একটু 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে n অফ H2। পুরো অঙ্কে আমি হচ্ছে H2 লিখে আসছি, তুমি H2টাকে প্রথম গ্যাস ধরতে পারতা, অক্সিজেনটাকে দ্বিতীয় গ্যাস ধরতে পারতা, তাহলে N1 প্লাস N2 মানে এরকম চিন্তা করতে পারতা আর কি, মানে ব্যাপারটা তোমার আর কি অনেকটা ইজি হয়ে যেত। আমি এখানে হচ্ছে পুরাটাই হচ্ছে কি লিখতেছি, তোমরা হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য বা হচ্ছে কি অ্যাডমিশন টেস্টের জন্য 1 আর 2 লিখে নিবা, তাহলে হচ্ছে দেখবা যে অনেক ইজি হয়ে গেছে। N অফ O2 আমরা হচ্ছে 2 দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে এখানে 16 থাকবে এক্সট্রা, তাই না? 16 সমান হচ্ছে কি 2 দ্বারা ভাগ করলে 0.38। এখন তুমি কি করো, ওই যে আমাদের অপনয়ন প্রতিস্থাপন দুইটা সমীকরণ সমাধান, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এখন তুমি যদি জাস্ট বিয়োগ করে দাও, তাহলে হাইড্রোজেন চলে যাবে, তাহলে তোমার থাকবে হচ্ছে কি 15। আমরা এখান থেকে কি মূল সংখ্যা বের করে ফেলতে পারতেছি। ঠিক আছে, মূল সংখ্যা তো তুমি ওয়াইটেও চলে যেতে পারতা, তো যেহেতু ফাইনালি যেহেতু আমাদের বর বের করতে বলছে, তো আমাদের ওয়াইটে যাওয়াটাই বেটার ছিল, তো সমস্যা নেই, আমরা মূল সংখ্যাতে চলে আসছি, এতটা খেয়াল করা হয়নি। তো তুমি এখান থেকে মূল সংখ্যা পেয়ে যাবা, তাহলে যদি বিয়োগ করে দাও, তাহলে কি থাকবে, হাইড্রোজেন কাটাকাটি চলে যাবে, 0.38 থেকে বিয়োগ যাবে হচ্ছে 0.081, আর এখানে বিয়োগ করলে আমরা পাইতাম আসলে বিয়োগ করে আমরা পাইতাম আসলে 15 NO2 সমান হচ্ছে কি, এটা আমরা বিয়োগ করে পাইছি 0.299। তাহলে আমাদের হচ্ছে যদি বলে
NO2 কত, মানে হচ্ছে অক্সিজেনের মূল সংখ্যা কত, তাহলে এই অক্সিজেনের মূল সংখ্যা হচ্ছে 0.00199, তাহলে NO2, সুতরাং NO2 সমান হচ্ছে 0.0199। তো এটা আমরা পাইছি। তো এখান থেকে হচ্ছে তুমি যদি এখন মানটা বসা দাও, যে এন তো আমরা জানি হচ্ছে আবার কি W/m, তাহলে তুমি হচ্ছে অক্সিজেনের ভর পেয়ে যাবা। তো এই যে 0.76 থেকে যদি অক্সিজেনের ভরটা বিয়োগ করে দাও, তাহলে তুমি হাইড্রোজেনের ভর পেয়ে যাবা। তো এখান থেকেই তুমি আনসার বের করে ফেলতে পারতেছো। তো এটা যদি হচ্ছে ক্লিয়ার হয়ে থাকে, তাহলে চলো হচ্ছে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আরও কিছু ম্যাথ আজকে অবশিষ্ট আছে, ওইগুলোতে আমরা ফোকাস করি। তো এইগুলো হচ্ছে তোমরা পজ করে করে আর কি বারবার দেখতে হবে, আর হচ্ছে কনসেপ্টটা বুঝে এই রিলেটেড আরও ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তাহলে আমাদের এই ম্যাথে কি বলছে দেখো, যে একটি তামার পাত্র তার আয়তনের অর্ধেক পরিমাণ জল দ্বারা পূর্ণ আছে। যখন পাত্রের টেম্পারেচার বাড়িয়ে 447 ডিগ্রি সেলসিয়াস করা হয়, তখন ওই পাত্রের জলীয় বাষ্পের চাপ কত হবে। ঠিক আছে, মানে দেখো এখানে একটা ব্যাপার, যে যখনই হচ্ছে তুমি তাপমাত্রা বৃদ্ধি করে 447 ডিগ্রি সেলসিয়াসে চলে গেছো, তখন কিন্তু এই পাত্রে আর পানি নেই, পানি কি হয়ে গেছে, বাষ্প হয়ে গেছে। তখন কিন্তু সে গ্যাসীয় পদার্থের নিয়ে আচরণ করবে। ঠিক আছে, যেহেতু বাষ্প হয়ে গেছে, তো বাষ্প তো আসলে গ্যাসই। ঠিক আছে, তখন সে কিন্তু প্রেশার দিবে। তো ওই প্রেশারটাই তোমাকে কত হবে সেটাই তোমাকে বের করতে বলছে। আর হচ্ছে গিয়ে বাদ বাকি যে ইনফরমেশন আর এর মান দেওয়া না থাকলেও ম্যাটার না। মোলার ঘনত্ব হচ্ছে গিয়ে 1000 কেজি পার মিটার কিউব, আণবিক ভর, এই সবই হচ্ছে তোমার দেওয়া আছে। তাহলে এখন আমাদের সূত্রটা কি বলতো, পিভি ইকুয়াল এনআরটি হচ্ছে আমাদের সূত্র। পিভি ইকুয়াল এনআরটি, পিভি ইকুয়াল এন আর টি। যেহেতু মাত্র একটা গ্যাস, তো সেই ক্ষেত্রে ফাইনাল প্রেশার বা সামেশন অফ এন এইগুলো আমাদের দরকার নেই। তো আমাদের আগে জানতে হবে যে আসলে এখানে কত মোল তোমার ভর ছিল। ঠিক আছে, কত মোল জলীয় বাষ্প এখানে ছিল। এখন পানি যত মোল ছিল, জলীয় বাষ্প কিন্তু তত মোলেই আছে, কারণ জলীয় বাষ্পের যে আণবিক ভর বা পানির আণবিক ভর একই ব্যাপার। তাহলে আমাদের এখান থেকে চাপটা বের করতে বলছে ফাইনালি। তাহলে আমাদের যখন গ্যাস আমরা গ্যাসে কনভার্ট করে ফেলছি, তখন কিন্তু দেখো গ্যাসের জন্য সে ফুল ভলিউমে কিন্তু সে দখল করছে। যখন সে বাষ্প হয়ে গেছে, শুরুতে দেখো ব্যাপারটা খেয়াল করো, শুরুতে কিন্তু অর্ধেক পরিমাণ জল দ্বারা পূর্ণ ছিল। শুরুতে তোমার হচ্ছে কি অর্ধেক পরিমাণ পানি ছিল, কিন্তু যখন হচ্ছে সে গ্যাস হয়ে গেছে, তখন কি আর সে অর্ধেক দখল করবে? তখন কিন্তু আর সে অর্ধেক দখল করবে না, তখন কিন্তু পাত্রের সে পুরাটা দখল করবে। তাহলে আমাদের এখানে যদি বলি ফাইনাল প্রেশারটা হচ্ছে কি, ধরো পি ফাইনাল ধরলাম, ফাইনাল প্রেশার পি ফাইনাল, আর ভলিউম যেটা ফাইনালি সেটা কিন্তু এখন বি ভলিউমই। টোটাল হচ্ছে যে ভলিউমটা, সেই ভলিউমটা হচ্ছে আসলে পুরাটাই সে দখল করবে। আমরা ধরি টোটাল ভলিউম হচ্ছে গিয়ে, ধরি মোট ভলিউম বি, মোট ভলিউম বি আমরা এটা হচ্ছে ধরে নিলাম। তাহলে এন আর টি, এখন আমাদের বুঝতে হবে যে এখানে কত মোল জলীয় বাষ্প আছে। ঠিক আছে, তাহলে আমাদের মূল সংখ্যা যেটা, এটা হচ্ছে গিয়ে এম বাই ডাব্লিউ বাই এম, মূল সংখ্যা হচ্ছে তোমার ডাব্লিউ বাই এম। এখন আমাদের জানতে হবে যে এই পাত্রে মোট কত ভর ছিল, এই যে পাত্রটা, এই পাত্রে মোট কত ভরের পানি ছিল। তো ভর হচ্ছে কি আবার কি বলতো, আমি যদি ডেন্সিটির সাথে চিন্তা করি, যেহেতু এখানে ডেন্সিটি দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, তাহলে আমি যদি এই ওয়েটটাকে চিন্তা করি, এটা হচ্ছে গিয়ে ভলিউম ইন্টু ডেন্সিটি, তাই না? তাহলে আমি যদি ওয়েটটাকে চিন্তা করি, তাহলে আমি কি বলবো, ভলিউম ইন্টু ডেন্সিটি। তাহলে ভলিউম হচ্ছে গিয়ে সে কিন্তু এই পাত্র যতটুকু ছিল, পাত্রের অর্ধেকটুকু দখল করছিল। ঠিক আছে, দেখো এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে গিয়ে আমার মূল সংখ্যা বের করতে হবে। এই যে সূত্রটা আমার ফাইনাল প্রেশার বের করার জন্য, পি ফাইনাল গুণন বি এন আর টি। ঠিক আছে, এখন এনটুকু কিন্তু আমার লাগবে, যে মোট কি পরিমাণ পানি ছিল, কত মোল পানি ছিল, এই এনটুকু লাগবে। তাহলে এন সমান আমরা জানি ডাব্লিউ বাই এম। ঠিক আছে, এখন ডাব্লিউটা কিন্তু সরাসরি দেওয়া নেই, তাহলে ডাব্লিউটা আমাদের বের করতে হবে কি, যেহেতু এখানে ভলিউম দেওয়া ছিল যে কি পরিমাণ পানি ছিল। তো পাত্রের ভলিউম আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে বি, তার অর্ধেক পরিমাণ ছিল হচ্ছে পানি, তো সেজন্য বি বাই টু হচ্ছে তার ভলিউম। আর ঘনত্ব হচ্ছে তোমার কত, 1000, 1000। আর নিচে হচ্ছে গিয়ে পানির যে আণবিক ভর। ঠিক আছে, আণবিক ভর হচ্ছে তোমার কত, 18। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি যে হচ্ছে তোমার মোট কত মোল পানি ছিল। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পাবো এখানে 1000/34, 1000/34, তাহলে 27 বি, 27.78 বি, মানে এত মোল পানি ছিল। ঠিক আছে, আমরা যখন এই পাত্রের অর্ধেক পরিমাণ হচ্ছে গিয়ে কি পানি পূর্ণ করে রাখছিলাম, তখন এত মোল পানি ছিল। কত মোল পানি ছিল, এত মোল পানি ছিল। এখন এই মূল সংখ্যাটাকে আসলে হচ্ছে গিয়ে কি আমরা এখানে বসাই দিলে ম্যাথ হয়ে যাবে। দেখো
যত মূল পানি ছিল সে যখন বাষ্প হবে তখন বাষ্পের মূলটাও তো আসলে কি ততই হবে, যেহেতু বাষ্পের এবং হচ্ছে পানির দুইটারই আণবিক ভর সেম, কম্পোনেন্ট তো আর চেঞ্জ হয় নাই, আণবিক সংকেত এটা কি চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় নাই, তার মানে আণবিক ভরও কি হবে না, চেঞ্জ হবে না। তার মানে এনের জায়গায় আমরা বসিয়ে দিই 27.78 বি আর টি। এখন আমরা কি করব, বি কাটাকাটি করে দেবো, এই বি দেখো কাটাকাটি চলে গেছে, তাহলে আমাদের থাকতেছে 27.78 আর। তো আমরা হচ্ছে কি এখানে ভলিউমটা যেহেতু কোনো একক দেওয়া ছিল না, আমরা ঘনত্ব ইউজ করছি হচ্ছে গিয়ে মানে হচ্ছে বর যেটা এটা হচ্ছে কেজি এককে প্রকাশ করছি, এখান থেকে হচ্ছে আমরা মূল সংখ্যাটা বের করছি, তাহলে আর এর যে ভ্যালুটা এটা 8.31 আমরা ইউজ করব। বিবি তো কাটাকাটি চলে গেছে, এটা আমরা যে কোনো এককে ইউজ করতে পারতাম, সমস্যা নেই। 78 ইন্টু আর এর ভ্যালু 8.31, 8.31 ইউজ করতেছি, মানে আমাদের ফাইনাল যে প্রেশারটা এটা প্যাসকেল এককে আসবে। আমি যদি এইটার আর এর মানে এখানে 0.08 ইউজ করতাম তাহলে এটা হচ্ছে এটিএম এককে আসতো, ঠিক আছে। তাহলে 8.31 ইন্টু আর এখানে দেওয়াই ছিল আসলে আর এর মানে 8.31 ইউজ করো, সমস্যা নেই। আর হচ্ছে তাপমাত্রা কত 447, তা তুমি পাচ্ছ 101.19 ইন্টু 10³ বা কিলো প্যাসকেল। শুরুতে কত দেওয়া ছিল এরকম কোনো ইনফরমেশন দেওয়া ছিল না, তো আমরা এখানে কিলো প্যাসকেলে কি তাহলে বের করতে পারি, তাহলে 103 কিলো প্যাসকেল। এটা হচ্ছে তোমার ফাইনাল প্রেশার, মানে হচ্ছে জলীয় বাষ্পের যে প্রেশারটা। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা, মানে জাস্ট এক লাইনের ম্যাথ, তোমার এখানে আর কি একটা এক্সট্রা কাজ করতে হয়েছে যে সামেশন অফ পেনটা বের করতে, সামেশন অফ পেন তো এখানে না, মানে হচ্ছে তরলের যে মূল সংখ্যাটা, তো তোমার মনে হতে পারে ভলিউম তো দেওয়া নেই, তো আমরা হচ্ছে ভলিউমটা কীভাবে বের করবো, দেখো ভলিউমের সাথে কিন্তু এটা সম্পর্ক আছে। শুরুতে যে অর্ধেক পরিমাণ হচ্ছে গিয়ে কি পানি ছিল সেটার হচ্ছে মূল সংখ্যা আমরা বের করছি, কিন্তু যখন আমরা হচ্ছে চাপ বের করছি তখন কিন্তু পুরো আয়তন এই গ্যাস দখল করছে, সেজন্য আমরা টোটাল হচ্ছে ভলিউম বসাইছি। আর ভলিউম কাটাকাটি চলে গেছে, আমরা যে কোনো এককেই এখানে ইউজ করতাম, কেজি মিটার কিউব অথবা হচ্ছে লিটার, কোনো ইস্যু হইতো না, মানে এটার কোনো হচ্ছে কি কনসিডারেশনই নেই। আমরা হচ্ছে এখানে আর এর মানটা কত ইউজ করতেছি সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের হচ্ছে প্রেশারের এককটা আসবে। তো আর এর মান 8.1 ইউজ করছি, সেজন্য হচ্ছে আমাদের প্রেশারের মান প্যাসকেল। তাই চলো আমরা পরবর্তীতে চলে যাই, যে কোন শহরে এক ব্যক্তি তার হচ্ছে গাড়ির টায়ারের চাপ মেপে দেখলো হচ্ছে 2 × 10⁵ প্যাসকেল। সেই সময়ে বায়ুর উষ্ণতা ছিল 27°C এবং চাপ ছিল এত। এরপর এই ব্যক্তি অন্য একটি শহরে গেল, সে সময় সেখানকার বায়ুর উষ্ণতা হচ্ছে কি 12°C এবং চাপ এত। ওই সময়ে তার গাড়ির টায়ারের চাপ মেপে কত দেখা যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু একটা নতুন কনসেপ্ট জানতে হবে, যে গাড়ির টায়ারের যে প্রেশার, ঠিক আছে, গাড়ির টায়ারের প্রেশার কত হয়। গাড়ির টায়ারের প্রেশার হচ্ছে গিয়ে, তো এটা হচ্ছে তোমার একটা গাড়ির টায়ার, ভিতরে কি থাকে, গ্যাস থাকে, এই যে বাতাস বাদে এটাই বলো। তো বাহিরে কি থাকে, বায়ুমণ্ডল থাকে, বাহিরে থাকে বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডল হচ্ছে গিয়ে কিন্তু নর্মালি যদি আমি জাস্ট বায়ুমণ্ডলের প্রেশার যত, এই প্রেশারেই হচ্ছে গিয়ে গ্যাস প্রবেশ করাই, তখন কিন্তু হচ্ছে আমরা বলবো যে এই টায়ারের কোনো প্রেশারই নেই, কারণ এই যে এই দিকে হচ্ছে বাতাস প্রেশার দেয়, এই দিকে হচ্ছে টায়ারের ভিতর থেকে প্রেশার আসে, তার মানে হচ্ছে নিউট্রাল থাকে। মানে আমি যদি একটা হচ্ছে যন্ত্র দিয়ে পরিমাপ করি, মানে বায়ুমণ্ডলের সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখবো হচ্ছে এটার কোনো প্রেশারই নেই। তো টায়ারের প্রেশার বলতে আমরা বুঝি, টায়ারের প্রেশার, টায়ারের চাপ বলতে আমরা বুঝি এই চাকার ভিতরের চাপ, মানে চাকার ভিতর, এই যে টায়ারের ভিতর যে একটা চাপ, বায়ুমণ্ডলীয় চাপ, বা ওইটার ভিতর যে হচ্ছে আমি যে গ্যাস প্রবেশ করে আর কি, ওই গ্যাস কর্তৃক চাপ, মানে টায়ারের ভিতরের চাপ, ভিতরের যে সিস্টেমটা, ওই ভিতরের সিস্টেমের চাপ, ভিতরের গ্যাসের চাপ, গ্যাসের চাপ, চাপ মাইনাস অ্যাটমসফিয়ারিক প্রেশার, মানে বায়ুমণ্ডলীয় চাপ। এই ব্যাপারটা কিন্তু আমাদের খুবই হচ্ছে ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে এটা জানতে হবে, যে আমাদের যখনই বললো যে হচ্ছে চাকার প্রেশার বা হচ্ছে টায়ারের প্রেশার, তো টায়ারের প্রেশার বলতে আমরা বুঝি হচ্ছে টায়ারের ভিতরের যে সিস্টেম একটা আছে, ওই সিস্টেমে যে গ্যাস আছে ওই গ্যাসের চাপ মাইনাস বায়ুমণ্ডলীয় চাপ, কারণ হচ্ছে যে ভিতর থেকে হচ্ছে কি ও চাপ দিচ্ছে, আর হচ্ছে কি আমাদের এই যে ভেক্টর লব্ধির মতো অনেকটা, আর হচ্ছে বায়ুমণ্ডল, ঠিক আছে, বায়ুমণ্ডল হচ্ছে ভিতরের দিকে চাপ দিচ্ছে, তো দুইটার যে হচ্ছে লব্ধি, ঠিক আছে, এই লব্ধিটাই হচ্ছে তোমার এখানে টায়ারের চাপ, ঠিক আছে। তাহলে তোমাকে কি বলছে, গাড়ির টায়ারের চাপ মেপে দেখলো 2 × 10⁵ প্যাসকেল। তাহলে এই কথাটা দ্বারা আমরা বুঝতেছি টায়ারের চাপ যেহেতু
টায়ারের চাপ যেহেতু আমরা জানি ভিতরের চাপ মাইনাস হচ্ছে গিয়ে অ্যাটমসফিয়ারিক প্রেশার, তো আমাদের জানতে হবে যে ভিতরের প্রেশারটা কত, ওই যে চাকার ভিতর যে প্রেশার এই প্রেশারটা কত। ঠিক আছে, তো আমরা হচ্ছে শুরুতে ধরে নিলাম চাকার ভিতরের প্রেশার P1, তাহলে এই P1টা আসলে ভিতরের প্রেশার, P1 সমান কত হবে, টায়ারের চাপ আর পিএটা এই পাশে এসে এখন যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভিতরের প্রেশারটা হবে তোমার টায়ারের চাপ প্লাস হচ্ছে গিয়ে কি বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে টায়ারের চাপটাই দেওয়া ছিল তোমার 2 × 10⁵, 2 × 10⁵, আর এটার সাথে আমাদের যোগ করতে হবে কি, ঠিক আছে, ভিতরে, এটা কিন্তু P1 শুরুতে ভিতরের চাপ, টায়ারের ভিতরের চাপ, ঠিক আছে, টায়ারের চাপ না, টায়ারের ভিতরের চাপ প্লাস হচ্ছে গিয়ে বায়ুমণ্ডলীয় প্রেশার কিন্তু থাকবেই। ঠিক আছে, যেহেতু আমরা বায়ুমণ্ডলীয় প্রেশার যোগ করব, তাহলে 10⁵ যোগ হচ্ছে, তাহলে 3 × 10⁵, 3 × 10⁵ প্যাসকেল। এটা হচ্ছে তোমার কি বলতো, যে শুরুতে মানে শুরুতে যে শহরে ছিল এই শহরে টায়ারের ভিতরের সিস্টেমের প্রেশার। ঠিক আছে, ভিতরে টায়ারের ভিতরে যে হচ্ছে সিস্টেমটা, যে এনভায়রনমেন্টটা, ওই এনভায়রনমেন্টে গ্যাসের প্রেশার। তো আমাদের ফাইনালি বের করতে হবে দ্বিতীয় যে শহর হয়ে গেছে এই শহরে হচ্ছে গিয়ে ভিতরের প্রেশারটা কত। তো সে সময় বায়ুর আর্দ্রতা উষ্ণতা 19 হয়ে গেছে, বায়ুর তাপমাত্রা ছিল 27 থেকে 12-তে আসছে, আর প্রেশারটা হচ্ছে চেঞ্জ হয়েছে, ওই সময় তার গাড়ির চাপ কত হবে। তাহলে দেখো এখানে কিন্তু ভলিউম, যেটা টায়ারের যে ভলিউম কি চেঞ্জ হবে, ভলিউম চেঞ্জ হবে না। তাহলে আমরা এখানে কোন সূত্রটা ইউজ করব, P1/T1 সমান হচ্ছে P2/T2। তো আমরা দেখব দ্বিতীয় যে শহর, এই দ্বিতীয় শহরে গেলে তার টায়ারের ভিতরের প্রেশার কত হয়। ঠিক আছে, এই P2টা আমরা বের করব। তাহলে P2টা সমান হবে এখানে তোমার P2 সমান হবে P1 × T2 বাই হচ্ছে তোমার T1। তাহলে P1 হচ্ছে গিয়ে শুরুতে যে শহরে ছিল এই শহরের চাকার ভিতরের সিস্টেমের প্রেশার, যেটা আমরা আগে নির্ণয় করছি 3 × 10⁵, 3 × 10⁵ ইন্টু T2। T2 হচ্ছে দ্বিতীয় শহরের তাপমাত্রা, যেটা হচ্ছে তোমার 12°C, আর তোমার হচ্ছে 285 বাই হচ্ছে তোমার T1। তাহলে T1 হচ্ছে ছিল প্রথম শহরের তাপমাত্রা, যেটা হচ্ছে 27°C, মানে হচ্ছে তোমার 300 কেলভিন। তাহলে আমরা এখানে পাবো 3 × 10⁵ ইন্টু তো তোমার 285 ভাগ হচ্ছে তোমার 300। তাহলে দ্বিতীয় শহরের তোমার চাকার ভিতরের যে চাপ, সেই চাপ হচ্ছে গিয়ে 2.85 ইন্টু 10³ 10⁵, 2.85 ইন্টু 10⁵ প্যাসকেল। এটা কিন্তু চাকার ভিতরের প্রেশার। ঠিক আছে, তো আমরা যদি হচ্ছে গিয়ে দ্বিতীয় শহরের টায়ারের চাপ মাপতে চাই, ঠিক আছে, তাহলে টায়ারের চাপ কত হবে, ভিতরের গ্যাসের চাপ মাইনাস হচ্ছে গিয়ে কি অ্যাটমসফিয়ারিক প্রেশার। তাহলে হচ্ছে দ্বিতীয় শহরে আমরা বলবো দ্বিতীয় শহরে টায়ারের চাপ সমান ওই যে আমরা চাকার ভিতরের যে প্রেশারটা পাইছি এখান থেকে কি অ্যাটমসফিয়ারিক প্রেশারটা বিয়োগ দিতে হবে, মানে হচ্ছে 2.85 ইন্টু 10⁵, যেটা আমরা পাইছি এটা কিন্তু ভিতরের সিস্টেমের প্রেশার পাইছি। এখান থেকে আমরা বিয়োগ দেবো কোনটা, ওই যে দ্বিতীয় ক্ষেত্রে যে হচ্ছে কি দ্বিতীয় শহরে বায়ুমণ্ডলীয় চাপ কত ছিল সেটা বিয়োগ দেবো। তো দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে ছিল 6.7 ইন্টু 10⁴, 6.7 ইন্টু 10⁴। ঠিক আছে, তো এটা বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের টায়ারের চাপ। ঠিক আছে, তাহলে এখানে একটা খুবই সেন্সিটিভ ইস্যু, একটা হচ্ছে টায়ারের চাপ আর একটা হচ্ছে টায়ারের ভিতরের সিস্টেমের চাপ। ঠিক আছে, দুটো কিন্তু দুই রকম, মানে ভিতরে কত চাপ বিরাজমান আর হচ্ছে টায়ার কত চাপ দিচ্ছে। তাহলে চলো আমরা এই ম্যাটটায় চলে যাই। এই ম্যাটটা তোমাকে বলছে যে চিত্রের নেওয়া একটি টেস্ট টিউব, যার নিচে বাতাস, মাঝে পারদ আর উপরে হচ্ছে বায়ু মুক্তভাবে আছে, মানে এটা হচ্ছে পাত্রের ঢাকনাটা কি খোলা, যে বাতাস এখানে মুক্তভাবে আছে। তো কিন্তু একে হরাইজন্টাল করা হলে বাতাসের আয়তন বেড়ে 21 সেন্টিমিটার হলো। আজকের বায়ু চাপ কত। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু দুইটা ব্যাপার কনসিডার করতে হবে। শুরুতে যখন হচ্ছে এরকমভাবে খারাপভাবে ছিল, তাহলে দেখো এখানে হচ্ছে যে বাতাসের যে প্রেশারটা, ঠিক আছে, এই যে নিচে যে বাতাস, এই বাতাসের যে হচ্ছে গিয়ে ভলিউম, সে হচ্ছে যে এতটুকু ভলিউম দখল করছে, মানে হচ্ছে এই যে এটা যদি একটা সিলিন্ডার আকার চিন্তা করি, তাহলে হচ্ছে 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের যে আয়তন সেটা সে দখল করছে। তো আমি যদি বলি শুরুতে যখন হচ্ছে খারাপভাবে ছিল ওই B1টা, এই B1টা সে দখল করছে, সেটা হচ্ছে তোমার ওই সিলিন্ডারের তো অবশ্যই একটা আয়তন আছে, আয়তন ইন্টু 15, এত ভলিউম দখল করছে। এরিয়াটুকু আমরা সেন্টিমিটার স্কোয়ার আর হচ্ছে কি উচ্চতা 15 সেন্টিমিটার, তাহলে এত ভলিউম সে দখল করছে। আর এই অবস্থায় তার প্রেশার কত ছিল বলো তো, যখন হচ্ছে খারাপভাবে আছে এই সিলিন্ডারটা বা হচ্ছে এরকম এই টেস্ট টিউবটা খারাপভাবে আছে, তখন শুরুতে
এই পাত্রের হচ্ছে গিয়ে কি এই যে এখানে যে গ্যাসটুকু আছে এই গ্যাসের উপর কত প্রেশার কাজ করতেছে একটু বলো তো। আমরা ওই দিন হচ্ছে গিয়ে তরলের গভীরতায় যখন গেছিলাম তখন বলছিলাম তরলের এইচ গভীরতায় চাপের সূত্রটা হচ্ছে তোমার উপরের বায়ুমণ্ডলীয় চাপ থাকে প্লাস হচ্ছে তরলের যে এইচ গভীরতার সূত্র এইচ রো জি ওইটা যোগ হয়। মানে যখনই তুমি তরলের গভীরতায় যাবা তখন বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এইচ রো জি, ঠিক আছে। তাহলে আমাদের পিওনটা হচ্ছে গিয়ে আজকের দিনের অ্যাটমসফিয়ারিক প্রেশার প্লাস এখানে যে হচ্ছে তোমার পারদ রাখা হয়েছে, ঠিক আছে, পারদের 30 সেন্টিমিটার চাপের সমান, তাহলে এইচ রো জি। তাহলে 30 সেন্টিমিটার রো জি। আমরা যখন এটা সংখ্যা অতমান একদম বের করতে চাবো তখন কিন্তু 30টাকে হচ্ছে কি আমাদের মিটার নিতে হবে। তো আমরা চাচ্ছি আমরা ফাইনালি যে অ্যান্সারটা বের করবো সেটা হচ্ছে আমি সেন্টিমিটার পার চাপ এককেই বের করবো, সেজন্য আর এটাকে আমরা কনভার্ট করতেছি না, ঠিক আছে। তাহলে আমরা এই যে সিলিন্ডারটা যখন এরকমভাবে ছিল তখন এই যে নিচে যে গ্যাসটা ছিল এটাকে আমরা প্রথম অবস্থা চিন্তা করতেছি, ভলিউম ছিল এত, প্রেশার ছিল এত। যখন তাকে হচ্ছে খাড়া করে ফেলছি আমরা তখন হচ্ছে দেখা গেছে আমাদের 21 সেন্টিমিটার দখল করছে। মানে এই যে এখানে বাতাসটা এই যে এই পর্যন্ত বাতাস, চিত্রটা একটু হয়তো ভুল হয়েছে, এই যে এখন এই অংশটা হচ্ছে বাতাস আর এটা হচ্ছে পারদ। 30 ছিল পারদ, হ্যাঁ পারদ তো আর চেঞ্জ হবে না, হ্যাঁ পারদ, দেখো এটা পারদ। তাহলে দেখো যখন এটা এরকমভাবে হরাইজন্টাল করা হয়েছে মানে অনুভূমিক করা হয়েছে তখন হচ্ছে তোমার এই বাতাস হচ্ছে 15 সেন্টিমিটার থেকে কি 21 সেন্টিমিটার হয়ে গেছে। মানে আমি যদি দ্বিতীয় ক্ষেত্রে বলি, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে তোমার বাতাসের ভলিউম কত হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে যদি বলি বাতাসের ভলিউম B2, তাহলে B2টা হচ্ছে A ইন্টু 21। কেন A ইন্টু 21? কারণ হচ্ছে তোমার ওই খাড়া থেকে যদি তুমি শুয়ে দাও তাহলে তো এটার হচ্ছে কি প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল এ এটা কিন্তু চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কি, চেঞ্জ হবে না। তাহলে এ আগেরটা সেমই থাকবে, জাস্ট হচ্ছে এখন বাতাসটা একটু বেশি জায়গা দখল করছে, সেটা হচ্ছে গিয়ে 21। তাহলে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে ভলিউম A ইন্টু 21। তো এই বেশি ভলিউম দখল করার কারণ কি? অ্যাকচুয়ালি হচ্ছে প্রেশার নিশ্চয়ই কমে গেছে, আমরা জানি হচ্ছে ভলিউম প্রেশারের ব্যস্তানুপাতিক, তাহলে নিশ্চয়ই কিছুটা ভলিউম প্রেশার কমছে, যেহেতু ভলিউম এখানে হচ্ছে বাড়ছে তার মানে প্রেশার কমছে। তো প্রেশার আসলে এখানে কমার কারণ কি? প্রেশার কমার কারণ আগে দেখো, আগে কিন্তু এই যে বায়ুতে কিন্তু এই যে পারদ যেটা ছিল এই পারদ কিন্তু চাপ দিচ্ছিল, ঠিক আছে। আর এখন যখন আমরা এটাকে হরাইজন্টাল করে ফেলছি তখন কিন্তু পারদ আর ওকে কোনোভাবে চাপ দিচ্ছে না, দিচ্ছে কি, কোনো চাপ দিচ্ছে না। পারদ কিন্তু এখন এই যে এই পাত্রের নিচের দিকে চাপ দিচ্ছে, ঠিক আছে। তার মানে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে পারদের প্রেশারটা কিন্তু আর নেই। আগে যে আমরা হচ্ছে 30 রো জি বা তরলের যে চাপ সেটা আমরা কাউন্ট করছিলাম, এখন কিন্তু এটা কাউন্ট করবো না, এটা এখন শুধুমাত্র অ্যাটমসফিয়ারিক প্রেশার। এখন শুধুমাত্র কি, শুধুমাত্র অ্যাটমসফিয়ারিক প্রেশার। তাহলে P2 শুধুমাত্র PA। তাহলে এখন আমরা হচ্ছে গিয়ে যেহেতু তাপমাত্রার ব্যাপার এখানে দেয়া নেই তাহলে আমরা P1 B1 সমান P2 B2 সূত্র প্রয়োগ করে ফেলবো। P1 B1 সমান হচ্ছে P2 B2। তাহলে P1 কত? P1 হচ্ছে গিয়ে আমরা পাইছিলাম PA প্লাস 30 রোজি, PA প্লাস 30 রোজি ইন্টু B1। B1 হচ্ছে কি আমাদের এ কিন্তু দুই ক্ষেত্রেই, এজন্য আমরা এ আর লিখতেছি না, ধরো B1 ছিল জাস্ট হচ্ছে গিয়ে 15 আর P2 হচ্ছে আমাদের জাস্ট PA আর হচ্ছে কি আমাদের দ্বিতীয় ক্ষেত্রে ভলিউম হচ্ছে 21। দ্বিতীয় ক্ষেত্রেই দুই ক্ষেত্রেই এ আছে, যেন এ আর আমি লিখলাম না, ঠিক আছে, কারণ এ আসলে কাটাকাটি চলে যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি অ্যাকচুয়ালি তাহলে এই পাশে আমরা পাবো 15 PA জাস্ট গুণন করে দিচ্ছি, প্লাস হচ্ছে গিয়ে 450, তাই না, 30 ইন্টু 15, তাহলে 450 রোজি, 450 রোজি সমান PA 21 বা 21 PA। তাহলে আমরা যদি 21টাকে এই পাশে নিয়ে আসি বা হচ্ছে এই 15টাকে এই পাশে নিয়ে যাই তাহলে আমরা অ্যাকচুয়ালি পাবো 6 বিয়োগ হয়ে যায় 6 PA থাকবে, 6 PA থাকবে সমান এই পাশে থাকবে 450 রোজি, ঠিক আছে। তার মানে আমাদের হচ্ছে গিয়ে 450 রোজি, রোজিটা না লিখলেও হবে, তাহলে 450কে আমরা 6 দ্বারা ভাগ করে দিই তাহলে 75, তাহলে P অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 75 রোজি। 75 রোজি কতটা মানে কি, যে 75 সেন্টিমিটার পারদ চাপের সমতুল্য প্রেশার। তো এই জন্য আমরা ওইটাকে ডিজিটে নিতে হবে না, কারণ আমাদের কোনো একক বলে নেই যে তুমি ওই এককে বের করো। তাহলে আমরা এটাকে জাস্ট এরকমভাবে বলতে পারি যে ওই দিনের যে বায়ুমণ্ডলীয় প্রেশার সেটা হচ্ছে গিয়ে 75 সেন্টিমিটার পারদ চাপের সমতুল্য প্রেশার, যেটা এখানে ব্যাপারগুলো সেন্টিমিটার দেওয়া ছিল, ঠিক আছে।
ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো এটা যদি ক্লিয়ার হয় তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখন এই টাইপের ম্যাথ আশা করি এখন করতে পারো, মানে খুবই সিম্পল মানে ব্যাপার, যে যদি এরকম খাড়া থেকে তুমি হচ্ছে এরকম অনুভূমিক করে দাও, তাহলে খাড়া অবস্থায় হচ্ছে গ্যাসের মধ্যে চাপ থাকবে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস হচ্ছে তরলের চাপ, যখন তুমি সরিয়ে দিলা তখন জাস্ট শুধুমাত্র বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এখন দেখো এটা হচ্ছে গিয়ে তোমাদের, দেখি এটা তোমাদের এই করতে পারার কথা। 1 মিটার লম্বা সরু ছিদ্র বিশিষ্ট একটি নল, যার এক প্রান্ত হচ্ছে বন্ধ অনুভূমিকভাবে রাখা আছে, এবং এতে 76 সেন্টিমিটার দীর্ঘ পারদ সূত্র রয়েছে, যা নলের মধ্যে 15 সেন্টিমিটার বায়ুস্তম্ভকে আবদ্ধ রাখে। খোলা প্রান্ত নিচের দিকে রেখে নলটিকে যদি খারাপভাবে করা হয় তাহলে কি ঘটবে? ওকে, তাহলে আমরা মাত্র যে ম্যাথটা করলাম সেম টু সেম ম্যাথ, এটা তোমাদের বাসার কাজ, ঠিক আছে? এটাও সেম, 1 মিটার লম্বা সরু ছিদ্র বিশিষ্ট, যার এক প্রান্ত হচ্ছে বন্ধ আর অন্যটা হচ্ছে গিয়ে কি খোলা। এই যে এটার মধ্যে কিন্তু দেখো একটা প্রান্ত বন্ধ আর একটা হচ্ছে খোলা। তো এটা হচ্ছে সেমভাবে 76 সেন্টিমিটার দীর্ঘ পারদ সূত্র, আগে হচ্ছে গিয়ে 76 ছিল না, মানে একটা নির্দিষ্ট 30 সেন্টিমিটার ছিল, এখন 76 সেন্টিমিটার দীর্ঘ পারদ সূত্র রয়েছে, যার নলের মধ্যে 15 সেন্টিমিটার বায়ুস্তম্ভকে আবদ্ধ রাখে, মানে 15 সেন্টিমিটার বায়ুকে হচ্ছে গিয়ে কী করে, সে হচ্ছে গিয়ে চাপে ধরে রাখে। খোলার প্রান্ত নিচের দিকে রেখে মানে হচ্ছে খোলার প্রান্ত নিচের দিকে রেখে নলটিকে যদি খারাপভাবে করা হয় তাহলে কী করবে? খোলার প্রান্ত নিচের দিকে রাখবে, এত হচ্ছে পারদ পড়ে যাওয়ার, আচ্ছা যাই হোক, মানে টাইপিংও মিস্টেক হতে পারে। তাহলে এটা হচ্ছে তোমরা আর কি নিজেরা করিও। তো দেখি এটা কি বলছে। তো এটা বলছে হচ্ছে ক্লোজড হলো ইনসুলেটেড সিলিন্ডার। তো এটা হচ্ছে আমি তোমাদের বাংলায় বুঝিয়ে দিই। তো এরকমভাবে আর কি একটা সিলিন্ডার টাইপের আর কি, সিলিন্ডারটা হচ্ছে গিয়ে দুই প্রান্তেই হচ্ছে বন্ধ, ক্লোজড বলছে মানে দুই প্রান্তেই হচ্ছে বন্ধ। তো filled with gas 0 ডিগ্রি সেলসিয়াস and also contains an insulated piston of negligible weight, মানে ভিতরে হচ্ছে কি একটা তোমার হচ্ছে গিয়ে কি আছে, একটা পিস্টন আছে, পিস্টনটা হচ্ছে তোমার মানে চলাফেরা করতে পারে আর কি, যে এদিক সেদিক যেতে পারে আর কি, স্বাধীন আছে। মিডিল পয়েন্ট, তো শুরুতে যে হচ্ছে কি তোমার ওই যে পিস্টনটা আছে, পিস্টনটা একদম হচ্ছে মিডিল বরাবর আছে, মিডিল পয়েন্ট। দ্য গ্যাস অন ওয়ান সাইড অফ দ্য পিস্টন ইজ হিটেড টু 100 ডিগ্রি সেলসিয়াস, মানে এটা পুরো সিস্টেমটা ছিল শুরুতে 0 ডিগ্রি সেলসিয়াস, শুরুতে 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, মানে T1 যেটা। তো এক পাশের গ্যাস, তো দুই পাশে তো গ্যাস আছে, যেখানে হচ্ছে পিস্টনের এই পাশেও গ্যাস আছে, এই পাশেও গ্যাস আছে, ঠিক আছে, গ্যাস আছে, ঠিক আছে। এই গ্যাস থাকার ফলে আমি যদি হচ্ছে কি বলছে একটা পাশে তুমি যদি হিট দাও, মানে হচ্ছে থিটা যদি তুমি 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাও, এক পাশে, শুধুমাত্র এক পাশে কিন্তু হিট দিতেছো। তোমাকে বলছে যদি দ্য গ্যাস অফ ওয়ান সাইড পিস্টন ইজ হিটেড টু 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, মানে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তুমি যদি এক পাশে হিট দাও, তাহলে পিস্টনটা মুভ করে, ঠিক আছে, পিস্টনটা মুভ করে কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। তো মুভ করার কারণ কি বলতো? কারণ আমরা জানি হচ্ছে গ্যাসের যে ভলিউম, এই ভলিউমটা সমানুপাতিক হচ্ছে তোমার টেম্পারেচার, মানে তুমি যদি টেম্পারেচার বৃদ্ধি করো তাহলে হচ্ছে ভলিউম বাড়বে, টেম্পারেচার বৃদ্ধি করলে তোমার হচ্ছে গিয়ে কি ভলিউম বাড়বে। তাহলে তুমি যেহেতু এক পাশে টেম্পারেচার বৃদ্ধি করছো, তাহলে এই পাশের হচ্ছে গিয়ে কি ভলিউমটা, এই পাশে যে গ্যাসটা ছিল ওটার ভলিউমটা কিছুটা হলে বাড়বে, বেড়ে কি করবে, এই যে এই পাশে তোমার ওই যে পিস্টনটাকে একটু সরায় ফেলবে, মানে পিস্টনটা তখন এখানে চলে আসবে। তো কতটুকু চলে আসছে এটাই তোমাকে বলছে, যে হচ্ছে গিয়ে এক্স পরিমাণ 5 সেন্টিমিটার চলে আসছে, মানটা সরাসরি দেওয়া আছে। দ্য লেন্থ অফ দ্য হোলো সিলিন্ডার ইজ, ঠিক আছে, তো এটা তোমাকে বের করতে বলছে। তাহলে এখন আমরা দেখব, আমরা ধরে নিই যে হচ্ছে টোটাল যে হচ্ছে গিয়ে দৈর্ঘ্যটা, এই সিলিন্ডারের যে টোটাল যে দৈর্ঘ্যটা, এক্ষেত্রে আমরা 12 ধরে নিলাম। কেন আমরা 12 ধরলাম? যেহেতু অর্ধেক অর্ধেক ছিল, আমরা যাতে 2 দ্বারা ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা পাই, মানে এল যেন পাই, না হলে হচ্ছে ভগ্নাংশ চলে আসবে। তো আমরা ধরে নিলাম যে দড়ি টোটাল দৈর্ঘ্য, টোটাল লেন্থ সমান হচ্ছে তোমার 12। তাহলে আমি যদি এই অংশটার জন্য, মানে যে অংশে হচ্ছে তুমি কি তাপমাত্রা দিছিলা, ঠিক আছে, এই অংশের জন্য যদি আমি হচ্ছে গিয়ে কী করি, গ্যাসের সূত্র প্রয়োগ করি, P1 সমান হচ্ছে P2 বাই T1 সমান P2 বাই T2। তো যেহেতু এখানে পিস্টনটা দেখো, পিস্টনটা শিফট করতে পারছে, মানে মুভ করছে, এটা মিন করতেছে যে এখানে প্রেশার কিন্তু চেঞ্জ হয় নাই, মানে শুরুতে যে প্রেশার ছিল ফাইনালিও সেম প্রেশারই আছে, যেহেতু পিস্টন মুভ করছে। পিস্টনটা হচ্ছে কি যেহেতু স্বাধীন ছিল, মানে নিজে নিজে নড়াচড়া করতে পারে, তো যখনই সে দেখছে যে হচ্ছে আসলে এখানে এই থেকে একটা প্রেশার আসতেছে, তখন সে হচ্ছে কিছুটা শিফট হয়ে এই প্রেশারটা সেমই রাখছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এই সূত্রের জন্য আমাদের প্রেশার ইউজ করতে হবে না, আমরা জাস্ট ইউজ করবো কি B1 বাই T1 সমান হচ্ছে তোমার B2 বাই T2। তাইলে দেখো এই যে পিস্টন, এই পিস্টনের তো একটা নির্দিষ্ট এরিয়া ছিল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা এটাকে আমরা কাউন্ট করতেছি না, ঠিক আছে। তুমি যদি চিন্তা করো,
মানে কাউন্ট না করলেও হবে, কারণ দুই পাশ থেকে কাটাকাটি চলে যাবে, অথবা পাই আর স্কোয়ার রো লিখতে পারো, সমস্যা নেই। তো আমরা হচ্ছে দৌড় আপাতত লিখতেছি, পরে আমরা কাটাকাটি করে ফেলবো। তাহলে শুরুতে যে ভলিউমটা ছিল সেই ভলিউমটা কিন্তু হচ্ছে গিয়ে কি এ ইন্টু এল ছিল। কেন এ ইন্টু এল? কারণ আমরা জানি আয়তন মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাইলে শুরুতে হচ্ছে কি সে এতটুকু আয়তন দখল করছিল, মানে এটার হচ্ছে কি এরিয়া এ আর দৈর্ঘ্য ছিল এল। ঠিক আছে, তার মানে আমরা শুরুতে যে হচ্ছে ভলিউমটা সেটা হচ্ছে গিয়ে এ ইন্টু এল। আর শুরুতে যে T1 ছিল, T1টা ছিল হচ্ছে তোমার 0°C, মানে 273। ফাইনালি কি হয়েছে বলতো, তাপমাত্রাটাকে আমি হচ্ছে 100°C নিয়ে গেছি, মানে এখানে হচ্ছে 373। আর B2 যেটা, B2টা হচ্ছে গিয়ে এ ইন্টু এল প্লাস 5। ঠিক আছে, মানে এখানে এরিয়া যেটা, এরিয়াটা আসলে হচ্ছে কি সেম টু সেমই থাকবে। তুমি কোন একক চিন্তা করতেছো এটা কোনো ম্যাটার না। তুমি যদি হচ্ছে কি যে এল এর ভ্যালুটা হচ্ছে এখানে কত এককে দেওয়া ছিল, যে তোমার হচ্ছে এক্স মানে যতটুকু আর কি আমরা সরাইছি এটা সেন্টিমিটার এককে দেওয়া ছিল। তো আমি এখানে হচ্ছে এল এর সাথে মানে এল এর যে ইউনিটটা সেটাও সেন্টিমিটার এককে কাউন্ট করতেছি, আর এরিয়া যেটা এটা হচ্ছে আমরা সেন্টিমিটার স্কোয়ার এককে কাউন্ট করতেছি। মানে হচ্ছে যেহেতু এগুলো কাটাকাটি চলে যাবে, কোনো ম্যাটারই থাকবে না, মানে এটা কাটাকাটি হয়ে গেছে। তো আমরা ফাইনালি যে এলটুকু পাবো এটা আসলে সেন্টিমিটার এককই পাবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই ব্যাপারগুলোতে তোমার যে মিটার যাওয়া লাগবে বা হচ্ছে তোমার মিটার কিউবে যাওয়া লাগবে এরকম কোনো ম্যাটার না। ঠিক আছে, তো চলো আমরা দেখি যে এখন ভ্যালুটা কত হয়। তাহলে আমরা পাবো আর গ্রহণ করে দিলে 373 এল সমান 273 এল, 273 এল প্লাস 5 ইন্টু 273। তাহলে আমরা পাবো এইটা এই পাশে নিয়ে আসলে, এটা কিন্তু এল দেখতে হচ্ছে কি আয়ের মতো দেখা যাচ্ছে, এল ধরে নিবা, বুঝে নিবা। তাহলে হচ্ছে 100 এল সমান থাকবে 5 ইন্টু 273, তার মানে এল সমান আমাদের থাকবে 273/20। ঠিক আছে, তাহলে 273 ভাগ হচ্ছে 20, তাহলে ফাইনালি তোমার থাকতেছে 13.65। 13.65। তাহলে তোমার সিলিন্ডারের দৈর্ঘ্য কিন্তু হচ্ছে এর থেকে আরও দ্বিগুণ, এটা হচ্ছে এল এর মান। তো আমরা শুরুতে তো ধরে নিয়েছিলাম কি সিলিন্ডারের দৈর্ঘ্য হচ্ছে 12, তাহলে 12 সমান কত হবে? অবশ্যই আরও দ্বিগুণ হবে। সুতরাং টোটাল যে দৈর্ঘ্য, এই টোটাল দৈর্ঘ্য সমান হচ্ছে তোমার 12, মানে 13.65 ইন্টু 2 65, তার মানে হচ্ছে 27.30 সেন্টিমিটার একক। ঠিক আছে, তো এই হচ্ছে এই ম্যাথটা। তো চলো আমরা দেখি আজকে আরও ম্যাথ করা যায় কিনা। আরও কয়েকটা ম্যাথ ছিল কিন্তু ক্লাসের ডিউরেশন মোটামুটি অনেক বেশি হয়ে গেছে, তো তারপরে আমরা চেষ্টা করি দেখি পসিবল কিনা। তো দেখি কয়টা ম্যাথ আছে, এটা একটু তাহলে লাস্ট একটা ম্যাথই আছে, তাহলে এই ম্যাথটা একটু দেখে নিই। এটা আমি তোমাদের হচ্ছে কি কনসেপ্টটা জাস্ট একটু হয়তো দেখায় দেবো, তোমরা বাদ বাকিটা বাসার কাছে হিসাবে করবা। আর এটা চিন্তা করবা সব হচ্ছে কি যদি করে দিই তাহলে আবার একটু অন্যরকম দেখা যায়। যে একটি পাতলা টিউবের উভয় প্রান্তে 1 মিলিমিটার দীর্ঘ পর্যন্ত সিল করা আছে, মানে সিল করা আছে এরকম একদম হচ্ছে কি আবদ্ধ। আগে যে আমরা হচ্ছে যে এই নলগুলো দেখছিলাম বা টিউবগুলো দেখছিলাম ওইটা কিন্তু এক প্রান্ত মুক্ত ছিল আর এক প্রান্ত হচ্ছে গিয়ে কি তোমার আবদ্ধ ছিল। এখানে বলছে হচ্ছে তোমার দুই প্রান্তেই আবদ্ধ, মানে হচ্ছে কি এই যে এই প্রান্ত একদম আবদ্ধ, এই প্রান্ত হচ্ছে তোমার আবদ্ধ। ঠিক আছে, তো এটি অনুভূমিক অবস্থায় আছে এবং এর মধ্যভাগে হচ্ছে 0.1 মিটার পারদপূর্ণ। টোটাল দৈর্ঘ্য যেহেতু 1 মিটার, এটাকে আমরা হচ্ছে গিয়ে সেন্টিমিটার নিয়ে নিতে পারি, মানে 100 সেন্টিমিটার। তাহলে মাঝখানে হচ্ছে 10 সেন্টিমিটার হচ্ছে তোমার পারদ, 10 সেন্টিমিটার। আমরা সংখ্যাগুলো সুন্দর করার জন্য আমরা হচ্ছে গিয়ে সেন্টিমিটার নিয়ে নিলাম। তাহলে মাঝখানে 10 সেন্টিমিটার হচ্ছে তোমার পারদ এবং দুই প্রান্তে নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে বায়ুপূর্ণ থাকে। তাহলে এই প্রান্তে হচ্ছে তোমার কি বাতাস, এই প্রান্তেও তোমার বাতাস। ঠিক আছে, তাইলে দেখো আগের যে হচ্ছে খোলা প্রান্ত ছিল, খোলা প্রান্ত থাকলে আমরা কি করতাম, যে এই পাত্রে এই যে বাতাস কতটুকু চাপ দিচ্ছে সেটা কিন্তু আমাদের হচ্ছে কনসিডার করা লাগতো। তো এখন কিন্তু আর আমাদের এটার কনসিডার করতে হবে না, কারণ পাত্রটা একদম হচ্ছে টোটালি আবদ্ধ। এটা একদম টোটালি হচ্ছে কি আলাদা একটা সিস্টেম হয়ে গেছে। তুমি বলতে পারো আমরা যখন হচ্ছে কি টায়ারের চাপ হিসাব করলাম তখন তো বায়ুমণ্ডলের চাপ হিসাব করলাম, ওইটা আসলে হচ্ছে কি টায়ার যেটা, টায়ারটা তো হচ্ছে আসলে নমনীয়। ঠিক আছে, আমরা যদি হচ্ছে কি ব্যাপারটা এরকম চিন্তা করি যে বাতাস হচ্ছে কি বাহির থেকে চাপ দিচ্ছে, টায়ার ভিতর থেকে চাপ দিচ্ছে, মানে একটা লোড দিয়ে এখানে পাওয়া পসিবল। আর এখানে কিন্তু হচ্ছে কি এই সিস্টেমটা টোটালি হচ্ছে আলাদা, মানে একদম হচ্ছে বিচ্ছিন্ন একটা সিস্টেম। তো আমরা হচ্ছে লব্ধি হিসাব করার জন্য বায়ুমণ্ডলীয় চাপ হিসাব করব, কিন্তু এটার ভিতরের যে পরিবেশটা, এই ভিতরের পরিবেশের জন্য আমাদের বায়ুমণ্ডলের চাপ আর কোথাও কাউন্ট করতে হবে না। ওই টায়ারের মতো তো আমরা হচ্ছে কি সেম কাজটা করছিলাম, যে ভিতরের আলাদা একটা সিস্টেম ধরছিলাম যেখানে হচ্ছে আসলে একটা নিজস্ব মানে শুধুমাত্র গ্যাসের চাপটা আমরা কনসিডার করছিলাম। ঠিক আছে, তো এখানে এইরকম সেম ব্যাপারই বায়ুমণ্ডলীয় চাপে পরিপূর্ণ থাকে। যদি টিউবটিকে উল্লম্ব অবস্থায় রাখা হয় তাহলে পারদের স্তম্ভের অবস্থানের কিরূপ পরিবর্তন হবে। এখন তোমাকে বলছে যে টিউবটা, এই টিউবটাকে
এই যে এরকমভাবে খাড়া করে ফেলার জন্য। তাহলে পারদের যে স্তম্ভটা ছিল আগে তো একদম মিডিল পয়েন্টে ছিল 1 সেন্টিমিটার 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। তো এটা হয়তো কি কিছুটা একটু নিচে নামবে, তাই না? অবশ্যই নিচে নামার কথা, কারণ এই পারদ যখন হচ্ছে আমি যে পাত্রটাকে যখন খাড়া করে ফেললাম, পারদ কিন্তু চাপ নিচের দিকেই দিবে। শুরুতে যখন অনুভূমিকভাবে ছিল তখন কিন্তু পারদটা এই যে নিচের দিকে চাপ দিছিল, ওই গ্যাসকেও সে প্রভাবিত করছিল না, এই গ্যাসকেও সে প্রভাবিত করছিল না। কিন্তু যখন আমি খাড়া করব তখন নিচের যে গ্যাস, এই গ্যাসটাকে কিন্তু সে চেপে ধরবে। তো নিচের গ্যাসে যদি আমি প্রেসার বৃদ্ধি করি, ঠিক আছে, চাপ বাড়াই, তাহলে কিন্তু এই গ্যাসটা কিছু পরিমাণ সংকুচিত হবে। নিচের গ্যাসটা কি হবে? কিছু পরিমাণ সংকুচিত হবে। তো নিচেরটা যদি কিছু পরিমাণ সংকুচিত হয়, নিচের গ্যাসটা যদি কিছু পরিমাণ সংকুচিত হয়, তাহলে কি হবে? ওই যে পারদের যে হচ্ছে অবস্থানটা, এটা কিছুটা হলেও কি নিচে নামবে। ধরো এখন পারদটা এই পর্যন্ত নেমে আসতে পারে, ঠিক আছে? তো তোমাকে বলছে যে কতটুকু নামবে, তো আমি তোমাদের ইকুয়েশনটা দাঁড় করা দিই, বাদ বাকিটা হচ্ছে তোমরা করবা, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে দ্বিতীয় ক্ষেত্রে, প্রথমে তো হচ্ছে কি এটার জন্য ধরো পি ছিল, এটার প্রেশারও পি ছিল, যেহেতু হচ্ছে একটা নির্দিষ্ট সিস্টেম ছিল, এটার প্রেশারও পি, এটার প্রেশারও পি। তাহলে শুরুতে আমাদের এই পাশের যে গ্যাসটা, ঠিক আছে, মানে এখন আমরা যখন কারা করে ফেলছি, এটাকে আমরা উপরের গ্যাস বলি আপ গ্যাস, আর এটা হচ্ছে নিচের দিকের গ্যাস বা হচ্ছে ডাউনের দিকের গ্যাস, ঠিক আছে? তাহলে শুরুতে হচ্ছে কি আপের যে গ্যাসটা ছিল, এটার হচ্ছে ভলিউম ছিল হচ্ছে ধরো বি গুণন তার প্রেশার যে ছিল পিবি আর কি আমরা ইউজ করতেছি, তার প্রেশার ধরো হচ্ছে পি ছিল, আর তার ভলিউম ছিল হচ্ছে তোমার এরিয়া ইন্টু ওই যে 45, কারণ 45 সেন্টিমিটার ছিল হচ্ছে গিয়ে কি তোমার বাতাস, এই পাশে 45 সেন্টিমিটার, এই পাশে 45, কারণ মোট ছিল হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে 10 যদি হচ্ছে পারদ থাকে তাহলে অবশ্যই 45 ছিল হচ্ছে তোমার বাতাস, ঠিক আছে? 45-এ তো ফাইনালি হচ্ছে তোমার যে এই উপরের যে গ্যাসটা, ঠিক আছে, আমরা উপরেরটা চিন্তা করতেছি, ফাইনালি যে উপরের প্রেশারটা হবে, সেই প্রেশারটা কত হবে? অবশ্যই এক্স পরিমাণ যদি হচ্ছে এই পারদটার নিচে নেমে যায়, পারদটা তো একটা নির্দিষ্ট পরিমাণ নিচে নামবে, তাই না? আমরা ধরে নিলাম যে হচ্ছে এক্স পরিমাণ নিচে নামতেছে, তাহলে আমাদের এই উপরের গ্যাসটা কতটুকু নিচে নামবে, ঠিক আছে? যতটুকু নিচে নামবে, যদি এক্স পরিমাণ নিচে নামবে, পারদ যেহেতু এক্স পরিমাণ নিচে নামছে, তাহলে হচ্ছে আমাদের এই যে উপরের যে গ্যাসটা সেই ভলিউমটা সে নিজে দখল করছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তার হচ্ছে গিয়ে টোটাল ভলিউমটা হবে 45 প্লাস এক্স, কারণ এটা হচ্ছে এ হচ্ছে এরিয়া, আর 45 প্লাস এক্স হচ্ছে এখন টোটাল দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এরিয়ার সাথে টোটাল দৈর্ঘ্য গুণন করলে তো আমরা কি পাই? ভলিউম পাই। তো এটা হচ্ছে আমাদের যখন আমি খাড়া করে ফেলছি, আমি পাত্রটাকে যখন খাড়া করে ফেলছি, খাড়া করে ফেললে উপরের বায়ুর প্রেশার, ঠিক আছে, উপরের বায়ুর প্রেশার, তাহলে উপরের বায়ুর প্রেশার আমাদের কত হচ্ছে? এ কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে উপরের বায়ুর প্রেশার আমরা পাবো, উপরের সাইডের যে বায়ুটা, এই উপরের সাইডের বায়ুর প্রেশার আমরা পাবো 45p বাই 45 প্লাস এক্স, 45 প্লাস এক্স, ঠিক আছে? তো এটা আমরা পাইছি, ধর এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। ঠিক একইভাবে আমাদের হচ্ছে কি নিচের যে বায়ুর প্রেশার, নিচের বায়ুর প্রেশারও কিন্তু আমরা এরকমভাবে পাবো, ঠিক আছে? শুরুতে হচ্ছে প্রেশার ছিল পি জাস্ট, আমরা যখন এটাকে খাড়া করে ফেলছি তখন আমাদের হচ্ছে গিয়ে নিচের যে বায়ুর উপরের যে বায়ুর প্রেশার, সেটা আমরা পি আপ ধরছি, এটা হচ্ছে 45p বাই 45 প্লাস হচ্ছে গিয়ে কি এক্স হয়েছে। তো নিচেরটাকে যে আমি চিন্তা করি, নিচেরটা কিন্তু কিছু পরিমাণ সংকুচিত হয়েছে আয়তনে, যেহেতু এই পারদ এই জায়গাটা দখল করছে, তাহলে সংকুচিত হওয়া কথাটা মানে কি? ওর প্রেশার কিন্তু কিছুটা এখন বৃদ্ধি পাইছে, ঠিক আছে? তো এখন আমরা যদি দেখি যে নিচেরটার ফাইনাল প্রেশার কত, তাহলে এটাকে যদি আমরা পি ডাউন ধরি, তাহলে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে গিয়ে এই 45p পাবো, আর নিচে পাবো 45 মাইনাস এক্স, মানে সেম ব্যাপারটাই, জাস্ট হচ্ছে মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ সে তো কিছু পরিমাণ সংকুচিত হয়েছে, মানে তার কিছু পরিমাণ ভলিউম কিন্তু কমছে। আগে তার ভলিউম ছিল এরিয়া ইন্টু দৈর্ঘ্য 45, এখন তার হচ্ছে গিয়ে এরিয়া ইন্টু 45 থেকে এক্স পরিমাণ কমছে। পারো যদি এক্স পরিমাণ নিচে নামে, তাহলে তো এই জায়গাটা সে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, তার মানে এতটুকু ভলিউম তার কমে গেছে। তো এটা হচ্ছে গিয়ে উপরের বায়ুর প্রেশার, এটা হচ্ছে নিচের বায়ুর প্রেশার। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি নিচের বায়ুর প্রেশারটা অবশ্যই কি বেশি, কারণ দেখো উপরে 45p সেম, নিচে কিন্তু হচ্ছে এটা ছোটো সংখ্যা, যে কারণে এই প্রেশারটা তোমার হচ্ছে গিয়ে কি মানে বেশি প্রেশার বেশি হবে, মানে এই অংশটা ছোটো হবে, এটা ছোটো হওয়া মানে কি প্রেশার বেশি। বা আমি এইভাবেও চিন্তা করতে পারি, যেহেতু এটা ভলিউম কমছে, তার মানে এটার প্রেশার অবশ্যই কি বেশি। তো এই যে যতটুকু বেশি প্রেশার ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, এটা আসলে কোন প্রেশারটা, এই প্রেশারটা কেন বেশি হয়েছে, কেন বেশি প্রেশার তৈরি হয়েছে, এটা আসলে যে ওই 10 সেন্টিমিটার পারদ চাপের জন্য যে প্রেশারটা তৈরি হওয়ার কথা ছিল, সেই প্রেশারটা। তার মানে আমরা বলতে পারি পিডি মাইনাস পি আপ, মানে নিচের দিকের গ্যাসের প্রেশার মাইনাস হচ্ছে উপরের দিকের গ্যাসের প্রেশার, সমান হচ্ছে তোমার 10 সেন্টিমিটার মার্কারি চাপের প্রেশার, এইচজি প্রেশার, ঠিক আছে?
তো এখান থেকে এখন তুমি কি করবে, পিডি সমান তুমি কত জানো যে 45 পি বাই হচ্ছে 45 মাইনাস এক্স, পি আপ সমান কত সেটা তুমি জানো যে 45 পি বাই হচ্ছে 45 প্লাস এক্স। তো এইটা দ্বারা তুমি মান বসিয়ে মানে যে এই মানটুকু বসাবা, এই মানটুকু বসাবা, আর 30 সেন্টিমিটার মার্কের এই পারদ সমান কত সেটা হচ্ছে বের করবা। বের করে তুমি সরলীকরণ করতে হবে, মানে বাদ বাকিটা তোমার নিজের কাজ, মানে তোমার হোমওয়ার্ক, আমি হচ্ছে সবটা করে দেবো না, এটা হচ্ছে তোমরা নিজেরা করবা। তাহলে হচ্ছে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তোমরা হচ্ছে আজকে যে ম্যাথগুলো করলাম, ঠিক আছে, হয়তো হচ্ছে গাড়ি একটু সুন্দর করে বোঝানো দরকার ছিল, আমি আমার দিক থেকে চেষ্টা করছি। প্রথম দিকে হচ্ছে ক্লাস নিচ্ছি যে কারণে হয়তো হয়তো এতটা গোছানোভাবে তোমাদের কাছে মানে প্রেজেন্ট করতে পারতেছি না। তো পরবর্তীতে যাতে এটা রিকভার করতে পারি বা হচ্ছে আরও ডেভেলপ করতে পারি, সেই হচ্ছে কি মানে সবাই দোয়া করবা, সেই প্রত্যাশা। তো তোমরা হচ্ছে নিজেরা এই ম্যাথগুলো যত সম্ভব প্র্যাকটিস করতে চেষ্টা করবা। এর মাধ্যমে আজকের মাধ্যমে হচ্ছে আমাদের প্রথম পার্ট শেষ। আমরা হচ্ছে কি লেকচার 7 থেকে পার্ট 2 শুরু করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা। ধন্যবাদ সবাইকে।